আজ আমি ডাক্তারের বিরুদ্ধে কথা বলতেছি। আমি নিজেও ডক্টর, আমার ওয়াইফও ডক্টর। বাধ্য হয়ে আমার স্বজাতির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। একজন ডাক্তার হয়েও কেন চিকিৎসায় অবহেলার কথা বলছেন নজরুল ইসলাম? বিয়ের 10 বছর পর সন্তান আসবে এক ডাক্তার দম্পতির ঘরে। কত উচ্ছ্বাস, কত স্বপ্ন, কত পরিকল্পনা। ওর নামটা রাখছিলাম নুসাইবা ইসলাম আরিশা। স্বপ্নের মধ্যেই ছিলাম বলতে গেলে। আমাদের একটা বাচ্চা আসতেছে 10 বছর ধরে। কিন্তু হঠাৎ একদিন বাচ্চাটা সকাল থেকে নড়তেছে না। তারপর আমি ওর পেটে হাত দিয়ে বলছিলাম, তুমি কি আমাকে সত্যি বলো? সে বোঝাতে চাচ্ছে যে আমি যাতে বুঝিনি আর কি, বাচ্চাটা নাই, মানে আমার বাচ্চা আর কি, ঠিক আছে, মানে জীবিত না মৃত আমি জানি না। অনাগত সন্তান আর এলোই না, কিন্তু এখানেই শেষ নয়। মনে হচ্ছিল যে আমি একটা কষ্টের স্বপ্ন দেখতেছি আর কি। আমি শুধু ম্যাডামকে রিকোয়েস্ট করছিলাম, ম্যাডাম বাচ্চা তো চলে গেছে, কিন্তু ডোরাকে আমার সেভ করে দিন, ডোরাকে বাঁচান, ডোরাকে যেতে দিয়েন না। কেন এমন হলো? এটা কি নিয়তি? আমি আমার রোগী বিশ্বাস করে স্কোয়ারের উপরে ছেড়ে দিয়েছি, স্কোয়ারের ডক্টরের উপর ছেড়ে দিয়েছি যে সর্বোচ্চ সেবাটা পাবে। এখানে আমাদের দেশের ট্রিটমেন্ট ব্যবস্থা এমন হয়েছে যে ডক্টরের কোনো ভুলই করতে পারে না, মানে ভুল করে না আর কি। সারা বিশ্বে ডক্টররা ভুল করে, আমাদের দেশে ডক্টর ভুল করে না। কিন্তু এমন কথা তো সাধারণ মানুষেরা বলে। আমি ডক্টর হয়ে ডক্টরের বিরুদ্ধে আঙুল তুলতেছি, স্বজাতির বিরুদ্ধে কথা বলতেছি, এটা কম কষ্টের না। কিন্তু আমি যে এখন জীবন আছে একটা, এটা আমার কোনো ফিল নাই আর কি। আমার সোনার মতো একটা মেয়েটা মানে দুনিয়া থেকেই পার করে দিল। আমি 1.5 লাখ টাকা বিল দিচ্ছি, আর তারা আমাকে উপহার দিচ্ছে 2টা লাশ। জানার কৌতূহল ব্যাপক, তাই প্রশ্নের পিঠে প্রশ্ন। ডাক্তার নজরুল ইসলাম, তিনি অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। অনাগত সন্তান আর প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে যেন অসীম শূন্যতায় ভাসছেন তিনি। খোদ ডাক্তার হয়েও চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলছেন। মানুষ, সমাজ আর সময়ের গল্পের এই আয়োজন সামাজিকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমি হচ্ছে বাসা যশোর সদর। আর আমি 30তম বিসিএসে সরকারি চাকরিতে জয়েন করে হেলথ ক্যাডারে। ডাক্তার নজরুল, আপনার সাথে যে কথাটা বলতে চাই যে আপনার বিবাহিত জীবন সম্পর্কে আমি একটু। আমি ডক্টর, আর আমার ওয়াইফও ডক্টর। সে খুলনা মেডিকেলে ওই সময় ইন্টার্নি করতো, আমি ছিলাম হচ্ছে অর্থোপেডিক্সে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। তো আমাদের বিয়েটা মেনলি পারিবারিকভাবেই হয়, পারিবারিকভাবে প্রস্তাব যায়। তখনই হচ্ছে 15 সালে 16 ডিসেম্বরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই আর কি। আপনাদের কোনো সন্তান? না, সন্তান আমরা নেইনি, এটা আমাদের ফার্স্ট সন্তান ছিল। এই 10 বছরের ম্যারিড লাইফে এটা আমাদের একটু প্ল্যান ছিল যে একটু বাচ্চাটা একটু দেরি করে নেব। এটা আমরা বিয়ের পরপরই প্ল্যান করছিলাম, কিছু কারণ ছিল অবশ্য। মানুষের জীবনে তো অনেক পরিকল্পনা থাকে, কেমন পরিকল্পনা এটা? পরিকল্পনাটা ছিল যে মানে আমাদের তো হচ্ছে দুইজনেরই ডক্টরাল এখন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি একটা মানে 5 বছরের একটা জার্নি থাকে আর কি। তো আমরা চিন্তা করছিলাম আমরা ডিগ্রিটা শেষ করব। আরেকটা কারণ ছিল আমার শ্বশুরবাড়ি সবাই হচ্ছে আমেরিকান সিটিজেনশিপ ছিল। আর মানে আমাদের প্ল্যান ছিল আমাদের বাচ্চাটা ইউএসএতে হবে আর কি, এরকম একটা প্ল্যান ছিল আর কি। মানে এটা একটা মেন কারণ ছিল। আর আমরা চাচ্ছিলাম এই সুযোগে আমরা হচ্ছে ডিগ্রিটা দুইজনেই কমপ্লিট করব। এখন আমি আছি হচ্ছে অর্থোপেডিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমি আছি। আচ্ছা। আপনার স্ত্রী? আমার স্ত্রী সে 39 বিসিএসের হেলথ ক্যাডার, সে মেডিকেল অফিসার হিসেবেই ছিল। এবং লাস্টলি সে হচ্ছে কোর্সের শেষ ধাপে ছিল আর কি, এমডি পালমোনোলজি। লাস্টলি বলতে আসলে আপনি কি বলছেন? লাস্টলি বলতে সে পরীক্ষা অলরেডি তার কোর্স কমপ্লিট, এবং সে পরীক্ষা অ্যাটেন্ডও করছে, থিসিস পরীক্ষা কমপ্লিট, যদিও সে রেজাল্ট হয়েছে, পাস করছে। ও যখন হচ্ছে প্রেগন্যান্ট 6 মাসের মাথায় একটু প্রবলেম ধরা পড়লো যে জরায়ের মুখটা ওপেন হয়ে যায় আর কি। তো আমরা জান আন্ডার ট্রিটমেন্ট ছিলাম, স্কয়ার হসপিটালে আন্ডার ট্রিটমেন্ট ছিলাম ডাক্তার রেহনুমা জাহান। উনি একটা ছোট্ট অপারেশন করে, মানে জরায়ের মুখে একটা সেলাই দিয়ে দিই। সেলাই দেওয়ার পরে উনি অ্যাডভাইস করে যে উনি
মানে বেড থেকে উঠতে পারবে না, টোটালি বেড রেস্টে থাকতে হবে। তো আমরা মেনে নিলাম, হাসি মুখেই মেনে নিলাম, ঠিক আছে আমরা 6 মাস পরেও আবার পরীক্ষা দিবে। আপনার স্ত্রীকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের লেখা দেখেছি, একটি বিষাদময় পরিণতি আমরা জেনেছি। এই ঘটনাটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই এবং আপনি সেটাই তো বলতে চান। এটা ঘটনাটা হচ্ছে যে 28শে জানুয়ারি আর কি, 28শে জানুয়ারি ঘটনা। তার আগ পর্যন্ত আমরা মোটামুটি মানে স্বপ্নের মধ্যেই ছিলাম বলতে গেলে। আমাদের একটা বাচ্চা আসতেছে 10 বছর ধরে, প্রতিনিয়ত প্ল্যান হচ্ছে আমার শাশুড়ি আসছে 2 সপ্তাহ আগে ইউএসএ থেকে। সে আসার পরে আমাদের প্ল্যানগুলো আরও বাড়তে থাকে আর কি। প্রতিনিয়ত আমরা প্ল্যান করি, মানে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমাদের স্বপ্নেও আসেনি আর কি। তো ওই দিন 28 তারিখ 4টার দিকে সে আমাকে বলে, মানে সেও খুব হাসি খুশি ছিল যে খুব বাচ্চাটা নিয়ে খুব প্ল্যান করতো সারাদিন। হয়তো সে মানে বাচ্চাটার দিকে খেয়াল করতে পারছে কিনা আমি ঠিক জানি না। সে আমাকে বলছে যে বাচ্চাটা সকাল থেকে নড়তেছে না, 4টার দিকে বলতেছে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে আমরা আরেকটু ওয়েট করি, দেখি যে নড়ে কিনা। কারণ এরকম ঘটনা ঠিক তার 15 দিন আগে একটা ঘটছিল, এরকমই ঘটনা আর কি। মানে 28 তারিখের 15 দিন আগে এরকম একটা ঘটনা হয়। আমরা ইমার্জেন্সিভাবে ওই যে স্কোয়ারে ইমার্জেন্সিতে আমরা জয়েন করি। ওরা আমাদেরকে ওই যে ডপলার দিয়ে দেখলো যে বাচ্চা ঠিক আছে, পরে আল্ট্রাসাউন্ডও করায় আর কি। তো ওখানে বলে যে না বাচ্চার কোনো সমস্যা নেই, তবে ফিটাল মুভমেন্ট একটু কম আছে, আর যদি আপনারা ভর্তি থাকতে চান ভর্তি থাকতে পারেন, অথবা আপনারা চলেও যেতে পারেন। তো আমার ওয়াইফ বললো যে বাচ্চা তো যখন ডপলার দিল তখন বাচ্চাটা খুব মুভমেন্ট করছে আর কি, মুভমেন্টটা ভালোই ছিল আর কি। নর্মালি 10 থেকে 12টা। কত দিনের ছিল? প্রেগনেন্সি ছিল 7 মাসে। তখন আমরা স্কোয়ার থেকে চলে আসছেন। তো দেখলাম ওদের ডক্টরও বলছিল যে মাঝে মাঝে এরকম হয়, আমাদের কাছে প্রতিনিয়ত আসে, বাচ্চা নড়াচড়া করে না কিছুক্ষণের জন্য, পরে আবার ঠিক হয়। তো আমরা ওইটা থেকেই আমরা আরেকটু ওয়েট করি, দেখি যে ওরকম আবার বাচ্চাটা নড়াচড়া করে কি, বা দেখি আরেকটু অবজার্ভ করি আর কি। আমার শাশুড়িও ছিল ওই সময়, উনি তো ওনার 2টা বাচ্চা আছে। তো উনি ওনার অভিজ্ঞতা থেকে বললো যে না এটা অনেক সময় হয় আর কি। তো আমরা সন্ধ্যা রাত 9টা পর্যন্ত এইভাবে ওয়েট করছি। ওকে জিজ্ঞাসা 10 বছর পরে আপনাদের সন্তান হবে, এটা তো এক ধরনের এক্সাইটমেন্ট এবং টেনশনেরও ব্যাপার ছিল সব মুহূর্তে। হ্যাঁ, আমরা ওইটা নিয়ে টেনশনে ছিলাম। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, মানে ওই বাচ্চা নড়াচড়া আমরা যেহেতু আমরা হুটহাট যেতে পারি না ওখানে, কারণ টোটালি বেড রেস্ট দিছে। আমরা যখন স্কোয়ার থেকে ওই যে জ্বরের মুখে সেলাইটা দিই, তখন ডক্টর আমাদেরকে বলছিল, ওই ডক্টর রেহনুমা জাহান, উনি বলছিল অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে, টোটালি মুভ করা যাবে না। এই জন্য আমরা হুটহাট নিতেও পারি না আর কি। তো আমি করছিলাম কি, একটা ডপলার কিনছিলাম, ফিটাল ডপলার, ওটা বাচ্চার ইয়েটা হার্ট রেটটা দেখার জন্য, বাসায় দেখবো আর কি। তো ওই দিন আমি ওই 9টার দিকে আবার দেখছি আর কি যে ডপলার তখনও মুভমেন্ট করে না। তখন আমার একটু টেনশন লাগা শুরু হলো আর কি। তো ডপলারে দেখলাম যে বাচ্চাটা হার্ট রেট আছে তখন। তো আমরা একটু আশ্বস্ত হলাম। তারপরও ও হচ্ছে ওর এক বান্ধবী ডোরা, আমার ওয়াইফের নাম হচ্ছে ডক্টর ডোরা, ডাক্তার চাঁদ সুলতানা ডোরা, হ্যাঁ চাঁদ সুলতানা ডোরা। ওর এক বান্ধবী মহুয়া পারভিন পুষ্প, ও রিসেন্টলি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে ও গাইনিতে আর কি। তো ওকে ফোন দেই, কয়েকবার ফোন দেই যে এরকম অবস্থা, যেহেতু মুভমেন্ট কম হচ্ছে, যদি আমরা কিন্তু হার্ট রেট পাইছি আর কি, কিন্তু আমাদের তারপর একটা টেনশন কাজ করতেছিল আর কি। তো ফোন রিসিভ করে না। পরে আমরা 10টা সাড়ে 10টা পর্যন্ত ওয়েট করি। পরে মন আমার মানতেছিল না আর কি যে বাচ্চাটা কী অবস্থা। তো আমি ওকে বললাম চলো আমরা স্কোয়ারে যাই, স্কোয়ার থেকে অন্তত ডপলার দিয়ে দেখি, আল্ট্রাসাউন্ড করি বা না করি, ডপলার দিয়ে চেক করি আর কি জিনিসটা, যে বাচ্চাটার হার্ট রেটটা ঠিক আছে কিনা। যদিও আমি দেখছি বাসায়, কিন্তু এটা আমার কাছে মানে একটু কেমন যেন লাগতেছিল, মুভমেন্ট যেহেতু করতেছে না বাচ্চা। তো বললো ঠিক আছে, পুষ্পকে তো ফোন দিলাম, ও তো আসতেছে না, তাহলে আমরা সেক্ষেত্রে যেতে পারি আর কি। পরে আমি ড্রাইভারকে কল দিলাম, হুইল চেয়ার ম্যানেজ করলাম, করে বের হব। ওই মুহূর্তে পুষ্প আবার ব্যাক করছে ওকে, যে ডোরা তোর কী হয়েছে, তুই এতবার ফোন দিচ্ছিস কেন? বলে দেখ আমার বিকাল থেকে তো বাচ্চাটা নড়তেছে না, দুপুরের পর থেকে বাচ্চাটা নড়া পাচ্ছে না, সেক্ষেত্রে তুই একটু আসতে পারবি কিনা? বলে হ্যাঁ আমি তো হাতিরপুল বাজারে আছি, আমি আসতে পারি। আমরা হাতির কাটামন মোড়ে থাকতাম আর কি। তো সেক্ষেত্রে ও আবার আসলো। তখন আমি ওকে নিয়ে বের হচ্ছিলাম স্কোয়ারের উদ্দেশ্যে। তো ও আসার পরে ও আবার হার্ট রেটটা দেখলো, ফিটাল হার্ট রেট, বললো যে হ্যাঁ বাচ্চাটা আছে, হার্ট রেট পাচ্ছে কিন্তু কম, হয়তো অক্সিজেনের কিছু স্বল্পতা আছে। ও আবার ফিটাল ডপলারতেও দেখলো, দেখি একই কথা বলে তুই চল আমি তোকে পিজিতে নিয়ে যাই, পিএমও যেটা। তো আমরা ওই সময় গাড়িতে করে বিএমওতে গেলাম, যে ওকে গাড়িতে রাখলাম,
রেখে আমি আর পুষ্প ওর ডিপার্টমেন্টে গেলাম যে ওখানে ওই ফ্যাসিলিটিটা আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আর কি। তো ওখানকার ডক্টরের সাথে কথা বলার পরে বললো যে যেহেতু পেশেন্ট ডক্টর আপনি দ্রুত নিয়ে আসেন, আমরা দেখতেছি আর কি। তো আমি পুষ্পকে বললাম তুমি এখানে থাকো, আমি ওকে হুইল চেয়ারে আনতেছি। পরে আমি ওকে নিচে এসে 8তলা ছিল ডিপার্টমেন্টটা, সি ব্লকের 8তলা। নিচে এসে ওকে যখন আমি গাড়ি থেকে নামাই হুইল চেয়ারে, দেখি প্রচণ্ড কাঁপুনি হচ্ছে আর কি। আমি বললাম তুমি কাঁপতেছো কেন? বলে আমি জানি না, প্রচণ্ড কাঁপুনি, মানে হঠাৎ করে আর কি। ও বলতেছে আমার মনে হয় জ্বর আসতেছে সম্ভবত। ও কিন্তু বাসা থেকে এতদিনে কোনো সমস্যা ছিল না তার, এবং যে আসলো আসার পথেও কোনো সমস্যা না, ওখান থেকে আমাদের 6 মিনিটের ডিস্টেন্স আর কি বাসা থেকে। তো বললো যে হঠাৎ করে এটা হয়েছে, ফার্স্ট টাইমে আর কি, জ্বর ছিল না তার। তারপরে আমি ওকে দ্রুত ওই যে আমার গায়ে জ্যাকেট ছিল, জ্যাকেটটা খুলে ওকে দিয়ে দিলাম, বললাম চল আমি তোমাকে দ্রুত নিয়ে যাচ্ছি লিফটে করে, দ্রুত 8তলায় নিয়ে গেলাম। ওখানে পুষ্প ছিল, পুষ্প আমাকে বললো ডেলিভারি রুমের সামনে যে ভাই আপনি এখানে ওয়েট করেন, আমি দেখতেছি আর কি। তো ওকে ভিতরে নিয়ে গেল, নিয়ে আসার পরে আমাকে জানালো যে বাচ্চাটার মুভমেন্ট একটু কম পাওয়া যাচ্ছে, ইরেগুলার, হার্ট রেটটাও ইরেগুলার মনে হচ্ছে। আমি বললাম না বাচ্চা না, আমার কিন্তু তখন হচ্ছে বাচ্চা চিন্তাছে ও যে শিবিয়ারিংটা হলো কাঁপুনি, হ্যাঁ এটা নিয়ে আমার মাথায় বেশি ঘুরপাক খাচ্ছিল। আমি বললাম পুষ্প তুমি দেখো ও কাঁপতেছে কেন, ওর কি কোনো সমস্যা হলো নাকি? তো ও বললো যে প্যারাসিটামল খাওয়ানো হয়েছে কিন্তু সে বমি করে দিছে। এটা বলার সাথে সাথে আমি বললাম যে পুষ্প ওর প্রেশার কত আছে? তো আমাকে বাইরে থেকে ওখান থেকে বেরিয়ে আসার পর বললো যে ভাইয়া বিপি মেশিনটাও পাচ্ছে না, এখন প্রেশারটা দেখা। এটা শোনার পরে আমি বললাম পুষ্প তুমি ওই যে ওনাকে ওকে বের করে দাও, আমি ওকে স্কোয়ারে নিয়ে যাবো আর কি। তখন 12টা বাজে মনে হয় আর কি। তখন আপনি ওখানে রাখতে চান না? না না না, আমি আর কি আশ্বস্ত হতে পারতেছিলাম না আর কি। তা বললাম ওকে নিয়ে আসো, বলে যে ওরা তো ওই যে এই অবস্থায় যেতে দিতে চাচ্ছে না, তবে আপনি যদি আল্ট্রাসাউন্ড করতে নিয়ে যান তাহলে ওরা যেতে দিবে আর কি। তো আমি বললাম ঠিক আছে, ওনাদেরকে বলো, ডক্টরকে বলো যিনি ডিউটিতে আছেন যে আমি আল্ট্রাসাউন্ড করার জন্য স্কোয়ারে নিয়ে যাচ্ছি। ওকে গাড়িতে উঠালাম, ওই গাড়িতে পুরাটা সময় সে কাঁপতেছিল। আমার ওয়াইফকে নিয়ে স্কোয়ারে ইমার্জেন্সিতে যাই, তখন 12:30। যার পরে ওরা দ্রুত করলো যে প্রেশার বা পালস মনিটরটা লাগানোর পরে দেখে যে পালস অনেক বেশি, আর প্রেশারটা কত ছিল আমাকে জানায়নি, ওরা বললো ভালো আছে আর কি। কিছুক্ষণ পরে সে বমি করলো আর কি, এবং বমিটা সে খুব খারাপভাবে আর কি, অনেক বেরোয়ছিল তার। তো বমি করার পর আমি দ্রুত ডাকলাম ইমার্জেন্সি ডক্টরকে, ওখানকে একটা ফ্লুইড চালু করলো, বমির ওষুধ দিল। কাহিনি ডক্টর আসলো, আসার পরে উনি যে আমি আছি আমাকে স্ক্রিনের বাইরে দান করাইছিল, আর ভিতরে উনি দেখছিল ফিটাল ডপলার দিয়ে। আওয়াজটা আমি নিজে কানেই শুনছি আর কি, ফিটাল ডপলার দিয়ে। কিসের আওয়াজ পেলেন? বাচ্চার হার্টবিটের আওয়াজ আর কি। আচ্ছা, তখন আপনার স্ত্রী ডাক্তার ডোরার পরিস্থিতি কি? সে তো তখন মোটামুটি স্বাভাবিকের দিকে আর কি, মানে একটু স্ট্রাগল হচ্ছে আর কি। হ্যাঁ না তখনও কমেনি, কাঁপুনি তখনও কমেনি আর কি। তারপরে আপনি কি পেলেন যে ডপলার দিয়ে? হ্যাঁ ডপলার দিয়ে ও ডক্টর বেবির হার্টবিট পাইলো, আমি পাশ থেকে শুনলাম আর কি, আমি নিজে কানেই শুনলাম। পরে ডক্টর চলে যাওয়ার পরে ডক্টর আমি বের হওয়ার পরে আমাকে বললো যে আপনি তো নিশ্চয়ই শুনছেন হার্টবিট। আমি বললাম জি আমি শুনছি। পরে আমি ডোরার কাছে গেলাম, যে বললাম ডক্টর কি বলছে, বাচ্চার হার্ট রেট কত পাইছে? আমি ওকে এটাই জিজ্ঞাসা করলাম হার্ট রেট কত পাইছে। তা বললো যে হার্ট রেট তো ওইভাবে কত পাইছে বলিনি, বলছে যে নর্মাল আছে এটা। তো আমরা মোটামুটি, ও একটু স্বাভাবিক হয়েছে, আমিও স্বাভাবিক হয়েছি, মানে এটা শুনে আমরা একটু খুবই স্ট্রেস ছিলাম বাচ্চাটা নিয়ে আর কি। তার উপরে ডোরার ওই অবস্থা দেখলাম। পরে কিছুক্ষণ পরে দেখি যে ও বলতেছে আমার মুখটা একটু মুছাই দাও, আর একটু পানি খেতে দিতে, মানে পানি খেতে চাচ্ছে আর কি। আমি বললাম ফ্লুইড চলতেছে, আমি তারপর একটু পানি দিলাম আর কি, অল্প করে আর কি, মুখটা মুছাই দিলাম। ওনারা নিয়ে গেল আল্ট্রাসাউন্ড করাতে। আল্ট্রাসাউন্ড রুমে ঢোকার 10 মিনিট আমি বাইরে ওয়েট করতেছিলাম। 10 মিনিট পরে আমাকে ডাকছে ভিতরে। ডাকার পরে আমার কেমন যেন একটু মনে হয়েছে আর কি। আমি ওকে দিকে তাকালাম, ও দেখলাম যে পুরা নিশ্চুপ আর কি, মানে ও কি মানে ভালো বোধ করতেছে না খারাপ বোধ করতেছে আমি বুঝতেছিলাম না। পরে ওখানকার সোনোলজিস্ট যিনি আল্ট্রা করতেছিল উনি আমাকে বিভিন্ন, বাচ্চা মারা গেছে আমাকে বলেনি, সে বিভিন্ন দেখাচ্ছে যে অ্যাবডোমেনটা একটু ডিস্টেন্ডেড আছে, মানে সে বোঝাতে চাচ্ছে যে আমি যাতে বুঝিনি আর কি বাচ্চাটা নাই।
10 মিনিট পরে আল্ট্রাসাউন্ড এটা? হ্যাঁ, উনি আগে চেক করছে, চেক হ্যাঁ। করার পর আমাকে ভিতরে ডাকছে আর কি, হুম। যে আমাকে দেখাচ্ছে। হয়তো আমার ওয়াইফকে আগেই বলছে যে বাচ্চাটা আর নাই, হুম। কিন্তু ওই ভিতরে ডাকার পর আমার একটু সন্দেহ লাগছে। এটা যখন আপনি হার্টবিটটা শব্দটা পেলেন তার জি। কতক্ষণের মধ্যে এটা ঘটনা? এটার আধা ঘন্টা পরে, আচ্ছা। আধা ঘন্টা পরে সোনোলজিস্ট আলটাতে নিয়ে যাওয়ার পর সোনোলজিস্ট আমাকে ডাকলো। জি। টোটাল 40 মিনিট মতো পরে আর কি, আধা ঘন্টা পরে নিয়ে গেছিলো, আর 10 মিনিট পরে আমাকে ডাকছিল আর কি। তো সোনোলজিস্ট আমাকে বললো, দেখেন এটা তো মনে হয় আগেই ঘটছে ঘটনাটা, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হয়ে গেছে বা স্কালের যে ইয়েটা অ্যাপিয়ারেন্সটা। তখন ডোরা আবার বলতেছে, না গতকালই তো ও অনেক নড়াচড়া করছে গত রাতেই। হুম। তখন আবার সোনোলজিস্ট বললো, না এটা তাহলে হয়তো গত রাতেই ঘটনাটা ঘটছে, এই জন্য অত মুভমেন্ট করছে বাচ্চাটা। তা বললেন, না বাচ্চাটা আমার প্রতিদিন রাতেই বেশি মুভমেন্ট করে, বেশি নড়াচড়া করে রাতের বেলায়, হুম। এটাই স্বাভাবিক আর কি। তা বললো, সোনোলজিস্ট বললো যে আসলে তাহলে কখন ঘটছে এটা তো বলা যাবে না, কিন্তু ঘটনা ঘটছে আর কি, মানে বাচ্চাটা আর নাই। তখন বলার পরও আমাকে বিভিন্ন জিনিস ওনার ওই যে বিভিন্ন ইয়েগুলো দেখাচ্ছিল, যে এই যে মানে বোঝানোর চেষ্টা, হ্যাঁ মানে বোঝানোর যেটা চেষ্টা ব্যাখ্যা করছে, করে আর কি বিষয়টা। যেহেতু আমরা মানতে পারতেছিলাম না। ও বলতেছে আমি তো গত রাতেও নড়ছে, দুপুর পর্যন্ত নড়ছে। হুম। এখন আপনি তো আধা ঘন্টা 40 মিনিট আগে। তারপর আমরা যে নিচ থেকে ইমার্জেন্সিতে বললো যে হার্ট, আমরা মানে মানতে পারতেছি না। মোট কথা যে আমরা বিশ্বাস করতেছি না, আর উনি আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করতেছে, এইটাই ব্যাপারটা ছিল। আচ্ছা। পরে আমরা চুপ করেছিলাম। পরে আমার ওয়াইফ হেঁটে চলে আসতেছিল, হেঁটে। ও তো বেডে গেছিল, ঠিক আছে, বেডে গেছিল যে ও এক মিনিট। মানে মোট কথা ও সেই 1 মাস মতো বেড থেকে উঠিনি আর কি। তো ওই সময় বেড থেকে নেমে হাঁটা শুরু করলো আর কি। আমি বললাম, তুমি হাঁটতেছো কেন? তো ও যেটা বললো আর কি, যার জন্য আমি এত কষ্ট করছি সেটাই তো না। তো আমি ওকে আম, ওকে হেঁটে চলে যাচ্ছিল, আমি ওকে ধরে বেডে শোয়াই দিলাম। বললাম, না তুমি বেডে করেই যাও আর কি। পরে অবশ্য বেডে করেই গেছিল আর কি। মানে এই ফার্স্ট 10 বছরের মধ্যে আপনার পরিকল্পনা করে একটা সুন্দর একটা নিজেদের প্ল্যান করে তো ওই সময়ই আপনার বেবিটা নিতে চাইছিলেন। সে হ্যাঁ, মানে আসতেছিল। আমাদের তো পড়াশোনা শেষ। আপনার স্ত্রী ডাক্তার দোরা যখন এই খবরটা জানলো, এটা তো তার জন্য তো ভয়ঙ্কর একটা নিউজ ছিল। একটু ভয়ঙ্কর। মানে আমি ও 1 মাসের মধ্যে ও কিন্তু বেড থেকে উঠিনি, কিন্তু মানে ও যখন বেড থেকে নিজে নিজে উঠলো, উঠে হেঁটে চলে যাচ্ছে। বলে, কেন যাচ্ছ তুমি? তা বলে, যার জন্য কষ্ট করলাম সেই তো নাই। মানে ওই সময় মানে হচ্ছে আমাদের আকাশ ভেঙে পড়ছে আর কি। মানে ওই প্রথম শুনলাম তো বাচ্চা নাই। মানে আপনি তো সন্তানকে ফিল করছিলেন, তাই না? কারণ আপনার সে তো আসছে, শুধু আপনি না তো সবাই যে পেটে ধারণ করছে, জি। কিন্তু এটা তো নিয়তি নাকি? নিয়তি, মানে ওই দিন দুপুরেও সে আমাকে বলছিল, ডোরা, যে তুমি একটু কথা বলো, বাচ্চাও কিন্তু শুনতে পায়, তুমি যদি কথা না বলো তোমার গলা তো বুঝবে না জন্মের পরে। তা আমি ওর পেটে হাত দিয়ে বলছিলাম, তুমি কি আমাকে শুনতে পাও?
উনি তখন হেঁটে আসছিলেন? হ্যাঁ, আমি তাকে ধরে আবার বেডে উঠাই দিয়েছিলাম। বললাম, "তুমি বেডে করেই যাও" আরকি। বেডে করেই নিয়ে গেছিল ওকে। আমার শাশুড়িকে ফোন দিলাম যে, আম্মা বাচ্চাটা তো নাই।" বলে, "কি বললে তুমি এটা?" তখন ১:৩০ ক্রস করছে। পরে ডোরাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আমি সাথেই ছিলাম আরকি। ও ঘামতেছিল আরকি। পরে আমি একটু পানি দিয়ে ভিজা টিস্যু দিয়ে ওকে মুখটা মুছাই দিলাম। মানে ও কোনো কথা বলেনি। আমি শুধু ওর দিকে তাকাচ্ছিলাম আরকি। তখন ইমার্জেন্সি ডক্টর আসলো, বলল যে, "আপনাদের তো আসলে কিছু বলার নাই। সবই বুঝছেন। এখন আপনাদের হাতে ২ টা অপশন আছে। একটা হচ্ছে আপনারা বাসায় চলে যেতে পারেন। যেয়ে হচ্ছে পেন ওঠার জন্য ওয়েট করতে পারেন, তখন আনতে পারেন। আরেকটা অপশন আছে যে আপনারা এখানে ভর্তি থাকতে পারেন।" তো আমি বললাম যে, যেহেতু আমার ওয়াইফের সার্কলেস দেয়া, মানে তার জরায়ুর মুখে একটা সেলাই দেয়া ছিল আরকি। এটা দিছিল তার ঠিক ১ মাস আগে। সেক্ষেত্রে তো আমি বাসায় নিতে পারবো না তাকে। তো বলল, "ঠিক আছে, আমি তাহলে গাইনি ডক্টরের সাথে কথা বলি আরকি।" তো ইমার্জেন্সি ডক্টর আবার ফোনে গাইনি ডক্টরের সাথে কথা বলার পরে আমাকে বলে যে, "আপনারা ভর্তি হয়ে যান আরকি।" তো ভর্তি হওয়ার ডিসিশন নেওয়ার পরে ডোরা আমাকে ডাকলো, আমার ওয়াইফ আরকি। ডাকলো, ডেকে বলল যে, "তুমি একটু একটা কেবিন ম্যানেজ করে দাও আমাকে।" ভর্তি কি অ্যাবর্শনের জন্য বা এরকম কি মানে বলে? ডেলিভারি করাবে। ডেলিভারি অ্যাবর্শন তো না, যেহেতু ৭ মাস বয়স আচ্ছা। হয়ে গেছে বাচ্চা, একটা ডেলিভারি। আমি ইমার্জেন্সি ডক্টরের কাছে এসে বললাম, "আমরা তো একটা কেবিন চাচ্ছি। কারণ ওর তো একটু মানসিক সাপোর্টের দরকার আছে।" কারণ ও খুব ভেঙে পড়ছিল আরকি। ও একটু শক্ত টাইপের মেয়ে ছিল আরকি। কিন্তু ওইদিন খুব ভেঙে পড়ছিল। তো বলল যে, "আসলে ওনার যে ট্রিটমেন্ট সেটা কেবিনে হবে না। ওনাকে ডেলিভারি রুমে ভর্তি করাতে হবে। আর ওনাকে আমি যেটা বলছিলাম যে, ওনাকে একটা আমার স্ত্রীকে একটা অ্যান্টিবায়োটিক এড করা যায় কিনা আরকি। তার আগেই বলছিলাম যে, যেহেতু তার জ্বর ১০৪ জ্বর পাইছে, বমি হইছে আরকি। তো ওই সময় উনি বলছিল যে, "আমাদের এখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক এড করা হবে না। ওই এলডিআরে গেলে ওখানে মেইন ট্রিটমেন্টটা শুরু হবে। এমনকি যদি ওরা হচ্ছে রেহনুমা জাহান ম্যাডামকে ফোন দিবেন। উনি যদি মনে করে তাহলে রাতে এসে দেখবে।" তো আমরা একটু খুশি হলাম যে, যেহেতু ম্যাডাম আসবে রাতে। ৩:৫০ মনে হয়, ৫০ কি ৫২ এরকম টাইমে আমি ওকে ভর্তি করালাম এলডিআরে। এর মধ্যে আবার আমার শাশুড়ি আর বান্ধবী চলে আসছে। ভর্তি হওয়ার পরে ওরা পাশের এক্সটেনশন বিল্ডিংয়ের ৮ তলায়। ৮ তলায় ওকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর থেকেই আমাদের সাথে আর ওর আর কোনো যোগাযোগ নাই, ডোরার। প্রায় ৪টার দিকে ওরে এলডিআরে ঢুকায় ডেলিভারি রুমে। তারপর থেকে মোটামুটি আমরা বিচ্ছিন্ন ছিলাম। কোনো যোগাযোগই করতে পারছিলাম না, বা তার কী অবস্থা আপডেটও আমরা জানতে পারতেছিলাম না। ভিতরে ঢোকার প্রায় আধা ঘন্টা পরে ওখানকার যে ডক্টর, উনি আমার সাথে কথা বলে আরকি। ওই রুমের ভিতরে নিয়ে ওর সাথে দেখা করায়নি। শুধু কথা বলে যে, আমি বললাম যে, "ও কেমন আছে? মানে আমার ওয়াইফ কেমন আছে?" তো বলল, "সে ভালো আছে। আমরা হচ্ছে ওই ফ্লুইড চালু করছি, অ্যান্টিবায়োটিক চালু করছি। আর হচ্ছে ওই যে ওনার যে প্ল্যান আরকি, বলল যে, আমাদের প্ল্যান হচ্ছে ইন্ডাকশন করব। আগামীকাল সকালে ম্যাডাম দেখবে। দেখার পরে হচ্ছে আমরা ইন্ডাকশন শুরু করব আরকি। আর আমরা একজন মেডিসিনের ডাক্তারও দেখাবো আরকি।" তো আমি বললাম, "ঠিক আছে, ওর জন্য যেটা ভালো হয় সেটাই করেন আরকি।" আমি শুধু ওনার যে প্ল্যানটা দিল আরকি, ইন্ডাকশন করবে। কিন্তু এই প্ল্যানের যে অল্টারনেটিভ কোনো অপশন আছে কিনা, বা যে প্ল্যানটা তারা নিছে ইন্ডাকশনের, এর কোনো কমপ্লিকেশন আছে কিনা, সেটা সম্পর্কে সে কিন্তু আমাকে কিছু মানে কোনো বলেনি। পার্শ্ব প্রতিক্রিয়া হ্যাঁ, ভালো যে কি খারাপ খারাপ হতে পারে, বা এর অল্টারনেটিভ কিছু আছে কিনা, সে কিন্তু কিছুই বলেনি আমাকে। কিন্তু আপনি তো নিজেও একজন ডক্টর, আপনার সাথে তো শেয়ার করার একটা ব্যাপার ছিল। অবশ্যই শেয়ার করা উচিত। এটা শুধু যে আমি ডক্টর এই জন্য না, একটা সাধারণ মানুষেরও অধিকার আছে। হ্যাঁ। তার ওয়াইফের বা তার রোগীর মানে একটা ট্রিটমেন্ট দিবে, সেই ট্রিটমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে তার জানার অবশ্যই অধিকার আছে। কারণ রুগীটা তার, ডক্টরের না। তার ডক্টরের উপর ছেড়ে দিছে, অনেক বিশ্বাস করে, অনেক আস্থা নিয়ে। কিন্তু চিকিৎসা যে কোনো চিকিৎসায় কমপ্লিকেশন থাকতে পারে, সেটা অবশ্যই পেশেন্ট অ্যাটেন্ডেন্ট জানার অধিকার আছে এবং জানাতে হবে, এটা মাস্ট। কিন্তু তারা আমাকে এটা কিছুই বলেনি ওই সময়। ওকে যখন ডেলিভারি রুমে ঢুকালো, তারপর থেকে আমরা বাইরে ওয়েট করতেছিলাম। যে মানে আমি মেনলি ওয়েট বলতে কি, আমি পুরাটা সময় আমার চোখতে পানি পড়ছে। আমি তো মেনলি বাচ্চার ইয়েতেই ছিলাম আরকি। আমাদের যে প্ল্যান, আমার ওয়াইফের যে প্ল্যান, সেটা তো যে এইভাবে ভেঙে যাবে, সেটা আমরা চিন্তাও করিনি। আর আমার ওয়াইফের ব্যাপারটা কিন্তু তখন আমার মাথায়ও ঢুকেনি যে আমার ওয়াইফ খারাপ হতে পারে। এটা আমার মানে স্বপ্নেরও বাইরে ছিল আরকি।
মানে এটা তখনও আমি চিন্তাও করিনি, মানে আমি চোখ দিয়ে পানি পড়তেছিল যে শুধু ওই যে বাচ্চার জন্য আর কি, মানে আমাদের স্বপ্নটা ওখানেই থেমে গেল আর কি। ততক্ষণে আমার শাশুড়ি আবার ফোন দিল যে তোমারে খুঁজতেছে ভিতর থেকে আর কি। আচ্ছা। স্কোয়ারের নিচতলায় ছিলাম। পরে আমি ঢুকলাম, বললো যে আপনি রুগীর সাথে দেখা করেন। তো আমি ইনসুলিনটা নিয়ে ডোরার সাথে দেখা করতে গেলাম। তখন বাজে 9:30 মতো, 9:30। তো আমি যখন ঢুকি দেখলাম যে ও একবার বসতেছে আরেকবার উঠতেছে, একবার বসতেছে একবার উঠতেছে, মানে বেডে। তা বললো তোমার কি হচ্ছে কি? হুম। মানে আমার কাছে পুরো রেস্টলেস মনে হচ্ছে। তা বললো আমার পেটে ব্যথা অস্থির করতেছে। হয়েছিল। পুরোটাই অস্থির আর কি। আচ্ছা। আমি বললাম তোমার এটা মানে কেন এরকম করতেছে? বলে আমার পেটে ব্যথা করতেছে। হুম। তা বললাম আর কোনো সমস্যা হচ্ছে? তা বললো না, পেটে প্রচণ্ড ব্যথা করতেছে। বললো যে গত রাত আমার খুবই কষ্ট হয়েছে, প্রচণ্ড ব্যথা পাইছি। তারপর সকালে আমার মানে সে যে কথাগুলো আমাকে বলছে ওই সময়, সকালে আমার সার্কুলেস মানে যেটা জ্বরের মুখে সেলাই দিয়েছিল, সার্কুলেসটা খুলে দিয়েছে, কিন্তু কোনো পেন কিলার বা কোনো লোকাল অ্যানেস্থেটিকও দিইনি। আমি প্রচুর ব্যথা পাইছি। আর আমি খেয়াল করলাম তার পাশে ওই যে নাস্তাটা দিয়েছিল, ও খাইনি, কিছুই খাইনি আর কি। ও হচ্ছে আমাকে বললো যে আমি একটু ওয়াশরুমে যাবো আর কি। আমার ইউরিন তখন থেকে পাস হয়নি। আল্ট্রাসাউন্ড করা হয়েছে 1:30টার সময়, ওই সময় একবার ইউরিন পাস হয়েছিল। তো ওই সময় তারপর থেকে ইউরিন পাস হয়নি। আমি বললাম কেন এরকম হলো? তো বলে যে হয়নি, আসেনি চাপ, এই জন্য আমি একটু যাবো। আবার ওরা ওই যে পট দিছিল ইউরিনে নেওয়ার জন্য, ওই পটে ইউরিন দেওয়ার জন্য যাবে বাথরুমে। তো আমি ওই সময়টায় একটু, ওর ইউরিন পাস হয়নি, ও রেস্টলেস, ও খাওয়া দাওয়া করিনি, তারপরে ও ব্যথায় ছটপট করতেছে। এটার জন্য আমি একটু বোঝার চেষ্টা করলাম যে ওর ভাইটালসটা কেমন আছে, মানে ওর হচ্ছে পালস, বিপি বা টেম্পারেচার অবস্থা কেমন, ওটা একটু দেখার চেষ্টা করলাম। তো ওর বেডে আমি কোনো মনিটর পাইলাম না আর কি। মনিটর মানে যেটাতে হচ্ছে রেকর্ড হয় আর কি, পালস সবকিছু দেখা যায়, স্ট্যাটাসটা কি। স্ট্যাটাস কি। আমি আরও যেটা খেয়াল করলাম, ওর বেডটা ছিল হচ্ছে একেবারে স্টোররুমের পাশে, স্টোররুমের দরজাটাও খোলা ছিল, ওই দরজা দিয়ে তাকালে আবার পাশের বিল্ডিংই দেখা যায় আর কি। তো আমি এটা জানার জন্য আমি সিস্টারকে বললাম যে সিস্টার এইটা এই অবস্থা কেন, এখানে স্টোররুমের দরজা খোলা, ওই বিল্ডিং থেকে তো দেখা যাবে সব। তো সিস্টার কোনো অ্যান্সার না দিয়ে চলে গেল আর কি। ও বললো যে পটে ইউরিন দিতে হবে। তো আমি নিয়ে যাচ্ছিলাম ওকে। তো ততক্ষণে সিস্টার এসে বললো যে না আপনি স্যার এখানে ওয়েট করেন, আমি নিয়ে যাচ্ছি আর কি। তো আমি ওর বেডের সাইডে ওয়েট করতেছিলাম। এই ওয়েটকালীনে হচ্ছে যে ম্যাডাম যিনি যার আন্ডারে ট্রিটমেন্ট ছিল, ডাক্তার রেহেনুমা জাহান, উনি ওই সময় আসলো 9:40 বাজে। মানে আমার রুগী ইমার্জেন্সিতে ঢুকছিল হচ্ছে 12টা, আচ্ছা। 12:30 থেকে 12:30, আর উনি আসলো সেই সকাল 9:40। এর মাঝে উনি পরের দিন কিন্তু সকাল আসেনি। 9:40। আচ্ছা। এর মাঝে কিন্তু উনি আসেনি। তো ওই সময় এসে আমাকে বললো কি ঘটছে আর কি, কি হয়েছে কি। তো আমি পুরো ডিটেলস বললাম, ওই যে সন্ধ্যা থেকে যে ঘটনাগুলো ঘটছে এটা বললাম আর কি। সে মানে পুরো ডিটেলস বললাম। তো ওটা শোনার পরে ততক্ষণে আমার ওয়াইফও চলে আসছে বেডে, ওয়াশরুম থেকে চলে আসছে। তো আসার পরে আমাকে যেগুলো ঘটনা বলছিল যে খুবই কষ্ট হয়েছে, পেটে ব্যথা করতেছে, ওগুলো আবার ম্যাডামকে রিপিট করলো। তো ম্যাডাম এক একটা শোনে আর ট্রিটমেন্ট দিতে বলে যে ঠিক আছে। ও যখন ব্যথার কথা বললো তখন প্যাথেটিন দিতে বললো। ওই মুহূর্তে ও বললো যে সে ওয়াশরুমে গেছিলো, ইউরিন পাস হয়নি। ওকে। ওইটা আমি আমার এখন ওইটা নোট করে রাখছি আর কি, যে সে 1:30টার সময় ইউরিন পাস হয়েছে। এটা আমি একটু পরে বলবো আর কি, ইউরিনের ব্যাপারটা আর কি। তো ম্যাডাম ওকে ওনার যে ডক্টর ছিল ডিউটিতে, ওনাকে বললো ল্যাসিক্স দাও। আমি বললাম ম্যাডাম ও তো বমি হয়েছে কাল 3বার। তো বললো ঠিক আছে আরও একটা ফ্লুইড চালু করো। এটা বলার পরে আর উনি বললো যে ইন্ডাকশন শুরু করো, মানে ওনার ডাক্তার দেবো, আমি পাশে দাঁড়ায় আছি। ইন্ডাকশন বলতে নর্মাল ডেলিভারির জন্য যে ওষুধটা দেওয়া হয় আর কি, মানে একটা প্রক্রিয়া। হ্যাঁ ওইটা শুরু করতে বললো। তো আমাকে বললো যে ঠিক আছে ম্যাডাম, যেটা ওর জন্য ভালো হয়। আমি কিন্তু ওনার ট্রিটমেন্টে কোনো হ্যাম্পার করিনি শুরু থেকে আর কি। উনি যেটা বলতো আমরা সেটা মেনে নিতাম আর কি। কিন্তু ওই সময় উনি যে এর কোনো যে জটিলতা আছে এই ট্রিটমেন্টের, উনি নিজে বলিনি, বা এর কোনো অল্টারনেটিভ অপশন সিজার করা যায় কিনা সেটাও কিন্তু আমাদেরকে জানায়নি। এই হচ্ছে আমার ডক্টরের সাথে কথা বলে, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আর একজন ডক্টর যেটা লেবার রুমে ঢুকছিল তখন বলছিল, মানে এই টোটাল 2বার, পুরো সময়টার মধ্যে এই 2বারই আমাদের সাথে ওনারা কথা বলে। ওকে। আমি বললাম ডক্টর আমি কি চলে যাই তাহলে, ওনারা তো ট্রিটমেন্ট শুরু করবে আর কি। তা বলে তুমি তো গেলে আবার আসবা, কখন আসবা? আমি বললাম তুমি যখনই ডাকবা এদেরকে বললে এরা আমাকে ডেকে দিবে আর কি।
তা বললো না, এরা ডেকে দেয় না, আমি অনেকবার বলছি, আমি অনেকবার তোমাকে ডেকে দিতে বলি, এরা ডেকে দেয় না, এটা গুরুত্বই দেয় না। তেমন কেন, এরকম তো হওয়ার কথা না, তুমি বললে এরা ডেকে দিতে বাধ্য। তো বলি এরা ডাকতেছে না। তো আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না কী করবো আর কি। আর ওখানকার সিস্টাররাও খুব কোঅপারেটিভ মনে হচ্ছিল না আমার। আর আমি যেহেতু একটু আপসেট ছিলাম, আমি ওই যে বাচ্চার ইয়েতে, তো আমি ওইটা নিয়েও খুব বেশি ইয়ে করতে পারতেছিলাম না। তা আমি ওকে শুধু আশ্বস্ত করলাম, তুমি বললো শুধু যে আমার হাজব্যান্ডের সাথে দেখা করি, এরা অবশ্যই ডেকে দেবে, দেখবা। তো বললো ঠিক আছে। মানে ওইটা বলার পরে আমি সব বেরিয়ে আসলাম আর কি। 10টা বাজে তখন হয়তো। তো ওখানে ওয়েট করতেছিলাম। তার 20-25 মিনিট পরে ম্যাডাম, যিনি হচ্ছে ওনার মেন ডক্টর, রেহনুমা জাহান, উনি বের হলে আমি ওনার পিছন পিছন গেলাম, যে বললাম ম্যাডাম ডোরার অবস্থা কি? তো বললো ও ভালো আছে। আমি বললাম ওর কি কোনো রিস্ক আছে? তা বললাম না, কোনো রিস্ক নাই। তখন কি আপনি প্রথমবারের মতো নিজের সন্তান হারানোর পরে আপনার স্ত্রীর দিকে অ্যাটেনশন দিতে পারলেন যে তার কোনো ঝুঁকি অ্যাটেনশন আছে বলতে কিনা? কি, সত্যি কথা বলতে তখনও আমার ডোরার ব্যাপারটা মাথায় আসেনি। শুধু আমি ওকে যে রেস্টলেস দেখছিলাম, হ্যাঁ, ও যে ছটপট করতেছে, এটা আমার মাথা থেকে বের হচ্ছিল না। ওকে। আর ও যে বললো যে ওর প্রস্রাব হয়নি, এই জিনিসগুলো তখন আমি, নাইলে কিন্তু আমি ওই কথাটাও জিজ্ঞাসা করতাম না যে ওর রিস্ক আছে কিনা। জি। সে কিন্তু তখনও বলিনি যে এটা এই সমস্যা হতে পারে বা এর কোনো অল্টারনেটিভ ওয়ে আছে, সিজার বা অন্য কোনো অপশন। তো আমি মোটামুটি যাও একটু তখন আশ্বস্ত হলাম, কারণ ওই যে ব্যাপারটা রেস্টলেস ছিল, আমার একটু কেমন যেন আনস্টেবল মনে হয়েছে তাকে, ওকে। পেশেন্টটা স্টেবল না। এদিকে আমি কোনো ভাইটালস তার দেখতে পাইনি। তো আমি তখন আবার এসে ওয়েট করলাম। আর তখন 10:30 হয়তো বাজে। তখন আমি ওই যে ডোনারের ক্রস ম্যাচিংয়ের জন্য 2 ঘন্টা সময় চাইছিলাম। আর শাশুড়ি কান্নাকাটি করতেছে সে শুরু থেকে আর কি, আসার পর থেকে। আপনার শাশুড়ি তো আমেরিকায় থাকেন, কিন্তু তখন দেশে ছিলেন। তখন দেশে ছিল, সে আচ্ছা। 14 দিন আগে দেশে আসছিল আর কি। আচ্ছা, আচ্ছা। গার্ডকে বললাম আর কি যে আপনি একটু আমার শাশুড়িকে 1 মিনিট বা 2 মিনিটের জন্য আমার ওয়াইফের কাছে যেতে দেন, মানে সুযোগ করে দেন, সে 1 মিনিটের জন্য দেখা করলে সে একটু শান্তি পাবে আর কি। সে কান্নাকাটি করতেছে। তা বলে ঠিক আছে, আমি ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। সে ভিতরে যেয়ে এসে বললো যে একটু ওয়েট করতে বলছে। এটা বললেন, আমি চলে গেলাম। 1.5 ঘন্টা পরে আসলাম। আসার পরে আমি বললাম কী বলছো? তো বললেন না, আমাকে তো ঢোকায়নি। আমি বললাম কেন? তো ও মানে 1.5 ঘন্টার মধ্যেও একবার উনি মা যে না, আমাকে বলছে আমি অ্যারেঞ্জ করতেছি। হুম। পরে আমি সাথে সাথে আবার গার্ডের কাছে গেলাম, বললাম তো আমার শাশুড়িকে তো ঢোকানোর কথা ছিল, আমি 1 মিনিটের জন্য বলছিলাম। তো বল ঠিক আছে, আমি ডক্টরের পারমিশন নিয়ে আসি। তো সে এসে আমাকে বললো না, এখন ঢোকা যাবে না, ভিতরে রাউন্ড চলতেছে। তো ওয়েট করতেছিলাম, ওয়েট করলে দেখি যে না, ডাকে না। পরে আমি বাধ্য হয়ে আমি বললাম যে একটু আপনি যান, গার্ডকে বললাম আপনি একটু দেখেন ও কী করতেছে। ডোরা ও তো, সে গার্ড তো আর বুঝবে না যে ভালো আছে না খারাপ আছে, ভাইটালস কেমন, এটা তো আর বুঝবে না। তা আমি বললাম আপনি শুধু দেখবেন ও কী করতেছে। তো সেই গার্ড দেখে এসে বললো যে সে ভালো আছে। তো আমি কান্নাকাটিই করতেছিলাম আর কি। তখন হচ্ছে ওর বান্ধবী, আরেক বান্ধবী আর কি, নিপা, ওর খুব ক্লোজ ফ্রেন্ড, ও আবার ডক্টর আর কি। তুমি গার্ডকে বলো, তুমি যেহেতু ফিমেল ডক্টর আছো, গার্ড নিশ্চয়ই ঢুকতে দিবে। তো গেল গার্ডের কাছে, গিয়ে আবার এসে বসে পড়লো। আমি বললাম কী বলছে তোমাকে? তো বললো ভাই আমাকে ওয়েট করতে বলছে। মানে আমাদের প্রত্যেককে ওয়েট করতে বলে আর কি। সেই ওয়েট যে কতক্ষণের ওয়েট, এর মধ্যে আপনারা আপনার ওয়াইফ ডাক্তার ডোরা, তার কোনো স্ট্যাটাস কি? তারাও কিছু আমাদের বলিনি, আমরাও কিছু জানতে পারতেছি না। ওয়েট করতে 12:30 যখন বাজে, তখন হচ্ছে ভিতর থেকে আমাকে ডাকে, বলে মেডিসিনের ডক্টর আসছেন, প্রফেসর আবু বকর স্যার, উনি আপনার সাথে কথা বলবে। তো আমি গেলাম ভিতরে মানে ডোরার কাছে না, জাস্ট দরজার ভিতরে আর কি। তা আমি ওনাকে দেখে চিনতে পারছিলাম। আমি বললাম যে স্যার, পেশেন্টটা আপনার স্টুডেন্ট, উনি খুলনা মেডিকেলে ছিল আর কি, আবু বকর স্যার। তো এর মধ্যে আমি বললাম স্যার ডোরা কেমন আছে আর কি। তা বল ও তো ভালো আছে, ওর ডেলিভারি হয়ে গেছে। তা আমি একটু অবাক হলাম যে ওর ডেলিভারি হয়ে গেছে স্যার? তা বলে হ্যাঁ, ও লাকি, ওর খুব দ্রুত হয়ে গেছে ডেলিভারি। ও আরেকটা ব্যাপার আমি মিস করছি, আমাকে যখন লেবার রুমে ঢোকার পরে ওই যে ডক্টর আমাকে সাথে কথা বলে, উনি আমাকে বলছিল আমরা যে ইন্ডাকশনটা চালু করব সেটা অনেক সময় 1 দিন লাগে, 2 দিন লাগে, 3 দিন, কারো ক্ষেত্রে 4 দিনও লাগে। তো যেহেতু 10টার সময় ইন্ডাকশন চালু করছে, এখন বাজে 12:30, 2.5 ঘন্টার মধ্যে মেডিসিনের প্রফেসর এসে বললো তার ডেলিভারি হয়ে গেছে।
তো আমি তো খুব খুশি হয়েছি এবং আমি আবার শিওরা যে বলে ওর ডেলিভারি হয়ে গেছে। তো বলে কিন্তু হ্যাঁ, আপনাদের delivery। এটা কি ইনফর্ম করার কথা ছিল? অবশ্যই কথা ছিল, কারণ প্রতিটা আপডেট, আমার রুগীর আপডেট আমাকে জানাতে ওরা বাধ্য। আমি তো ওদের কাছ থেকে ফ্রি সার্ভিস নিচ্ছি না। এমনকি যদি আমি সরকারি মেডিকেলে থাকতাম, এটা হয়তো আমাকে অ্যালাউ করতো, কিন্তু ওরা আমাকে অ্যালাউ করেনি। তার মানে আমাকে আপডেট দিতে বাধ্য। ওকে কখন লেবার রুমে নিছে, কখন লেবারের টেবিলে তুলছে, আমাকে কিচ্ছু জানায়নি। তারপরে যে একটা কাউন্সিলিং তো আমাকে করিনি, শুধু ওনাদের ডিসিশনটা জানাইছিল ওই সময়। মানে আপনার কাছে মনে হচ্ছিল যে আপনি জাস্ট হ্যান্ড ওভার করে দিয়েছেন বিষয়টা এরকম? ওইটাই আর কি, ওইটাই আর কি। তো স্যার বললো যে হ্যাঁ ও লাকি, ডেলিভারি হয়ে গেছে। আমি বললাম স্যার ডোরা কেমন আছে, আমি আবারও জিজ্ঞাসা করছি। বলে ও ভালো আছে। আমি বললাম স্যার আমি ওর সাথে দেখা করব। মানে যেহেতু স্যার আমাকে তো ঢুকতে দিচ্ছেন, আমি সরাসরি স্যারকে বললাম যে স্যার আমি ওর সাথে দেখা করব। স্যার বললেন হ্যাঁ দেখা করতে পারবেন। তখন পাশ থেকে সিস্টার বললো যে স্যার একটু ওয়েট করতে হবে, প্রসিডিউর কমপ্লিট হয়নি, প্রসিডিউর কমপ্লিট হওয়ার পরে আমি ওনাকে ডেকে দেখাবো। তো বললো ঠিক আছে। স্যার বললো আমিও মেনে নিলাম। তো আমিও ওই স্যার বের হয়ে যাওয়ার পর আমি সিস্টারকে একটু ডাকলাম যে সিস্টার ওই যে বাচ্চাটা আমি কিভাবে নিব আর কি, বাচ্চাটা আমাকে কিভাবে দিবেন, হ্যান্ড ওভার করবেন? বলে কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের সবাইকে ডাকবো, বাচ্চাকে দেখাবো, দেখানোর পরে আমরা বাচ্চা একটা গোসল দিব, দিয়ে র্যাপিং করে আপনাদের কাছে হ্যান্ড ওভার দিব, তখন আপনারা নিয়ে যেতে পারবেন আর কি। তো ওইটা শোনার পরে আমি বাইরে এসে কান্নাকাটি করতেছি। আর মানে সবচেয়ে কষ্টকর যেটা, যে বাইরে এসে কান্নাকাটি করতেছিলাম আর আমি পিছনের দরজা ওই রুমটার মানে বাচ্চা দেখা, ডেলিভারি পরে বাচ্চা দেখায় বা যে কোনো কিছু পিছনের দরজাতে ওরা ইয়ে করে, রুগীকে দেখায়, বা আমি ওখানে দরজার সামনে বসে না দাঁড়াই কান্নাকাটি করতেছিলাম। আর আর ওয়েট করতেছিলাম যে আমার বাচ্চাটা কখন আসবে, মানে বাচ্চাটা মানে মানে আমার মানে কি মানে আমার বাচ্চা আর কি, ঠিক আছে? মানে জীবিত না মৃত আমি জানি না, যদিও মৃত, মানে মানে আমি আমার বাচ্চাটা নিব আর কি। মানে আমি দরজার সামনে কান্নাকাটি করতেছিলাম, মানে বাচ্চাটা রিসিভ করার জন্য ওয়েট করতেছিলাম। আর সামনে দরজার দিকে খেয়াল করছিলাম যে আমাকে ডাকে কিনা, যেহেতু ডোরার সাথে দেখা করাই দিবে, ওইটা খেয়াল করতেছি। আর এদিকে আছে বাচ্চাটা রিসিভ করার জন্য ওয়েট করতেছি। তো প্রায় 1.5 ঘন্টা মতো ওখানে আমি দাঁড়াইছিলাম, কান্নাকাটি করতেছি। এদিকে আমাকে বাচ্চাটাও দিচ্ছে না, ওইদিকে ডোরার সাথে দেখা করার জন্য ডাকছে না আর কি, যদি ওরা বলছিল কিছুক্ষণের মধ্যে ডাকবো আর কি। যখন 2টা বাজলো, ওরা আমাকে ভিতর থেকে ডাকলো আর কি। তো আমি একটু খুশি হলাম যে ডোরার সাথে আমাকে দেখা করাবে। আমি কিন্তু ওয়েট করতেছিলাম এদিকে বাচ্চাটা রিসিভ করব আর ওর সাথে দেখা করব। তো ভিতর থেকে ডাকলে আমার খুব খুশি লাগলো যে আমি এখন ডোরার সাথে দেখা করতে পারবো। ডাকার পরে যেটা বলে সেটা মনে হচ্ছে যে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে আর কি। ডক্টর আমাকে বললো যে আপনার রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল, আমরা কোনো পালস বিপি পাচ্ছি না। এটা কি আকস্মিক না বিষয়টা? আকস্মিক মানে এর আগ পর্যন্তও তো আমি জানি যে আমার রোগী পুরো স্টেবল ভালো আছে আর কি। প্রতিবারই বলে যে মেডিসিনের ডক্টর 12:30টায় বললো যে সে খুব ভালো আছে, সে লাকি, তার দ্রুত ডেলিভারি হয়ে গেছে। তো ওই প্রথম ফার্স্ট আমাদেরকে বললো যে না, মানে রোগীটা ভালো নাই, খারাপ, এটাই ফার্স্ট আমরা শুনলাম আর কি। অথচ এটা মানে আগে যতবার আমরা ইনফরমেশন নিছি বা ইয়ে করছি, তাদের ভিতরে কোনো কনফিউশন ছিল না যে সে খারাপ হতে পারে বা হয়ে যাচ্ছে, কোনো কিছুই। এখন আমার কাছে একটা রুগী তো হুট করে এরকম হয় না, সে ধীরে ধীরে খারাপ হয়। তো এটা হয়তো এটাই মনে হয় আমার কাছে যে সে যে খারাপ হচ্ছে বা খারাপ হয়ে যেতে পারে, এটা ওখানকার ডক্টর বা যিনি কনসালটেন্ট ছিল ওনারা খেয়ালই করেনি, নাইলে হুট করে কেন সে খারাপ হবে। আর যেটা আমি ডাক্তাররা কেন খেয়াল করবে না? এটা তো ডাক্তারের কাছে নেয়াই তো হয় হচ্ছে যে, বা যে কোনো ট্রিটমেন্টের জন্য এটা ডাক্তাররা খেয়াল করে না, ওখানে অনেক পেশেন্ট ছিল, হয়তো তারা আমার স্ত্রীকে হয়তো ওইভাবে গুরুত্ব দিইনি, কারণ যেহেতু বাচ্চাটা ডেড বাচ্চা ছিল, হয়তো বাচ্চাটা জীবিত থাকলে হয়তো গুরুত্ব দিত, আমার যেটা ধারণা আর কি। ওরা নেগলেক্ট করছে আর কি, কারণ যে মরা বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, কিন্তু সে তো একটা বাচ্চা আর কি,
হয়তো সেভাবে ইয়ে করিনি। কিন্তু আপনার কাছে তো এটা একটা আমার কাছে ধন তো অমূল্য সম্পদ আর কি ছিল। সেটা। আমি তো তাদেরকে বিশ্বাস করেই তাদের হাতে ছেড়ে দিয়েছিলাম, তাদেরকে নিয়ে ইয়ে করছিলাম, যে বিশ্বাস করছিলাম যে আমি ওখানে সর্বোচ্চ সেবাটাই পাবো, আমি ইনফর্ম থাকবো সব কিছুতেই যে কি হচ্ছে না হচ্ছে। তখন আমাকে যেটা বললো যে ওর তো স্যাচুরেশন উঠাতে পারছি না, অক্সিজেন দেওয়া আছে তা উঠাতে পারতেছি না, আর সে লাঙে পানি জমে গেছে। এগুলো তো হঠাৎ করে হয় না, এগুলো ধীরে ধীরে, কারণ কোন কমপ্লিকেশন, তার 2টা ফ্লুইড চালু করতে বলছিল, এবং সেটা আমি যখন আমার সামনে দিয়ে যেটা ইয়ে করে, সে আর যেটা বলছিল আমাকে ডাকছিল মেনলি যে কারণে যে তাকে H2-তে শিফট করতে হবে। সেটা আমি কি? মানে হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট যেটা, মানে কিন্তু আমার কাছে যেটা মনে হয় ওর যেটা শারীরিক কন্ডিশন ছিল আর কি, সেটা H2-তে তো মানে শুরু থেকে তার ট্রিটমেন্ট পাওয়ার এটা যোগ্য সে আর কি, H2 সাপোর্ট তার অবশ্যই লাগতো আর কি। এখন সে যখন যে মুহূর্তে সে ব্যাক আসার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে তখন তারা বলতেছে H2 সাপোর্ট লাগবে। ব্যাক আসার সম্ভাবনা নাই মানে? ব্যাক আসার সম্ভাবনা মানে তার স্যাচুরেশন 69, এদিকে পালস পাচ্ছে না, বিপি পাচ্ছে না। এবং আমি যখন আমার সামনে দিয়ে বেডটা নিয়ে গেল, আমি দেখলাম যে তার ইউরিনে কোনো ইউরিন ব্যাগ নাই, তার মানে সে গত রাত 1:30টার সময় তার ইউরিন পাস হয়েছে। মানে ইউরিন ব্যাগে কোনো ইউরিন না, 2টা, মানে এই পুরো 12 ঘন্টায় তার কোনো ইউরিন পাস হয়নি। এবং ইউরিন ব্যাগের যে টিউবটা থাকে ওই টিউবে ব্লাড দেখছি আমি, ও পুরাটাই নীল হয়ে গেছে, মানে আমার সামনে দিয়ে যখন নিয়ে যায় আর কি। তখন কি রেসপন্স দেখছিলেন আপনি তার কোনো? হ্যাঁ, সে লাফালাফি করতেছে, মানে সে মানে রেস্টলেস আর কি, আচ্ছা। মানে রেস্টলেস। অস্থিরতা, মানে ছটফট করছে এরকম। তো এটা আমাকে বলার পরে আমি আমি বললাম যে আমি ডোরার সাথে দেখা করব, তখনই কিন্তু আমাকে দেখা করতে দেয়নি। যখন যে বললো যে ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল, H2-তে নিতে হবে, আমি বললাম আমি ওর সাথে দেখা করব। তো ডক্টর আমাকে বললো আপনি এখানে দাঁড়ান, আমি কিন্তু ভিতরে আর কি। তো দেখলাম ওরা দৌড়াদৌড়ি করতেছে, অক্সিজেন নিয়ে যাচ্ছে, মাস্ক নিয়ে যাচ্ছে, কম্বল নিয়ে যাচ্ছে, আমি আর ডিস্টার্ব করিনি ওদের। পরে আমার সামনে যখন নিয়ে গেল তখন আমি এইগুলো দেখলাম আর কি, যতটুকু চোখে বাদ ও পুরাটা নীল হয়েছিল। অক্সিজেন স্যাচুরেশন আমি দেখলাম 69, যেটা সাধারণত 98 পর্যন্ত থাকে আর কি, 98, 99। আমি তখন ওই যে ডক্টর যে বেডের সাথে যাচ্ছিল, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ডক্টর ওর ইউরিনটা কই, ওর ব্যাগে ইউরিন নাই কেন? সে আমাকে বললো ইউরিনে একটু প্রবলেম আছে, এই কারণে আমরা তাকে H2-তে নিয়ে যাচ্ছি। ডক্টর আরেকটা জিনিস ইয়ে করতেছিল, হাইড করার, ওই মনিটরের সামনে যে মনিটরটা লাগানো ছিল আর কি স্যাচুরেশন, ওটা হাত দিয়ে আড়াল করার চেষ্টা করতেছিল, কিন্তু আমি তো দেখতে পাচ্ছিলাম যে আঙুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল যে 69, 68 এরকম ওঠানামা করতেছে। তখন ওরে হচ্ছে লিফটে উঠালো মেন বিল্ডিংয়ে আনার জন্য, দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম, যে বেডের সাথে সাথে দৌড়াচ্ছিলাম আর কি। তখন করিডোরে ওর সাথে আমার লাস্ট কথা হয়, ওই সময় আমি কথা বলছিলাম ওর সাথে করিডোরে। আমি ওর কানের কাছে যে বলছি ডোরা, ও আবার রেসপন্স করছিল, ডোরা তোমার কী হচ্ছে? তো বলে দেখো মানে আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। মানে এটাই হচ্ছে ওর সাথে আমার লাস্ট কথা। ওকে বলবেন যখন ও বললো আমাকে আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না, তখন আমি বললাম শোনো তোমার কিচ্ছু হবে না, আমরা তো সবাই আসি, তোমার কিচ্ছু হবে না। মানে এই দুনিয়াতে ওর সাথে আমার এটাই লাস্ট কথা। পরে H2-তে যখন নিয়ে যায়, আমি ওর সাথেই ঢুকতে যাচ্ছিলাম, গার্ড আমাকে নিষেধ করলো, স্যার আপনি ঢুকেন না, ওনার ট্রিটমেন্টে ব্যাঘাত ঘটবে, আপনি প্লিজ এখানে ওয়েট করেন। পরে আমি 2-3 বার ঢুকতে গেছি, পরে আমাকে থামাই দিয়েছিল, পরে আমি বাইরে ওয়েট করতেছিলাম। তো 5-10 মিনিট পরে ডক্টর আসলো, আসার পরে আমাদের সবাইকে ডাকলো, ওখানে যারা ছিলাম আর কি। ডাকার পরে বলে আপনারা তো অনেক দেরি করে ফেলছেন, রোগীর অবস্থা খুবই খারাপ, আমরা কিছুই পাচ্ছি না আর কি।
আপনারা দেরি করে ফেলছেন। হ্যাঁ, আমাদেরকে এটাই বললো যে আপনারা খুব বেশি দেরি করে ফেলছেন। আমরা তো দেরি করিনি, রোগী তো ডেলিভারি এলডিআর রুমে ভর্তি ছিল, আমরা গত রাতে 12টার সময় এখানে ভর্তি করাইছি। তা বলে যাই হোক, অনেক বেশি দেরি হয়ে গেছে, আমরা কিছুই পাচ্ছি না, এই মুহূর্তে যেটা করতে হবে ইন্টিউবেশন করতে হবে আর হচ্ছে সিবি লাইন দিতে হবে। আমি বললাম প্লিজ ও যা যা করার লাগে আপনি করেন, ওকে সেভ করতেই হবে আর কি। পরে ঠিক আছে আপনি ওয়েট করেন, আমরা ওনাকে আইসিইউতে নিয়ে যাব, এখানে ট্রিটমেন্ট সম্ভব নেই এইচডিউতে, আমরা ইন্টিউবেশন করে আইসিইউতে নিয়ে যাবো। তো আমি বাইরে ওয়েট করতেছিলাম, দেখলাম যে ইন্টিউবেশন করছে, সিবি লাইনও করছে, কিন্তু স্যাচুরেশন বাড়েনি। তো 10 মিনিট পরে ওখানকার ডাক্তার এসে বলল যে, মানে পরিচয় জানার পরে বলল যে আপনি এত দেরি করছেন, একই কথা আর কি এইচডিউতে যেটা বললাম, বলে যে রুগী নিজের ডক্টর শোনার পরে মানে ওনারা খুবই অবাক হয়েছে, বলে কি কিন্তু আপনারা এত দেরি করলেন কেন, মানে সেম কথা এইচডিউতে যেটা বললো এটা বলে, আমরা তো দেরি করি নাই, আমরা তো এখানেই ছিলাম সেই রাত 12টা থেকে এখানে ভর্তি, এলডিআরে ছিল পেশেন্টটা, আমরা কোনো দেরি করিনি, রুগী তো আমাদের হাতে ছিল না। তো বললো দেখেন আমরা কিছুই পাচ্ছি না, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। তো আমাকে কিছু সিগনেচার নিয়ে নিল, কি আমি অবশ্য দেখি নাই কিসে সিগনেচার নিল আর কি। আমি শুধু বলছিলাম যে প্লিজ আমাকে কাউন্সিলিং করার দরকার নেই, আগে ওকে সেভ করেন। তা বলে আমার ওখানে 7 জন ডক্টর অলরেডি ট্রাই করতেছে, আমি আপনাকে জাস্ট বলার জন্য আসলাম আর কি। তো সিগনেচার নিয়ে উনি চলে গেল, পরে আমি ওখানেই কান্নাকাটি করতেছিলাম আর কি। 10-15 মিনিট পরে আবার আমাকে ডাকলো ভিতরে, ডোরা যে রুমটাতে আইসিইউতে ছিল ওর পাশে বাইরে আর কি নিয়ে যাওয়ার পরে একজন ডক্টর আমাকে বলল যে ওনার তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল প্রথমবার, তো আমরা সিপিআর দিয়ে মোটামুটি একটু ম্যানেজ করে ফেলছিলাম, কিন্তু সেকেন্ড টাইম আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তো এখন আমরা চেষ্টা করতেছি, কিন্তু মানে নেগেটিভ একটা বললো যে আমরা চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। কার্ডিয়াক অ্যারেস্টের কথা তখনই আপনি জানলেন? তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম প্লিজ আপনারা ছেড়ে দিয়েন না, হাল ছেড়েন না, আপনারা ট্রাই করেন সাধ্যমতো আর কি। তো উনি চলে গেল, আমি ওখানে দাঁড়াইছিলাম। পরে আমি একটু রুমের সামনে গেলাম, তো আমি যাওয়ার পরে দেখি যে তখন সিপিআর দিচ্ছে আর কি। তো ওখানকার যাওয়ার পরে দাঁড়ালাম যখন, তখন বললো যে কে জন্য বললো, ডক্টর ভাইয়া বললো যে উনি রুগীর লোক কেন এখানে ঢুকছে, পেশেন্টের লোক কেন এখানে ঢুকছে। বলার পর একজন ডক্টর দৌড়ে এসে আমাকে বুঝাই বললো আপনি একটু বাইরে যান, আমরা আপনাকে জানাবো আর কি। তো আমি বাইরে এসে ওয়েট করতেছিলাম, ওয়েট বলতে কি কান্নাকাটি করতেছিলাম আর কি, ওয়েট তো আমার সব শেষ আর কি ওয়েট। তখন আমার বাচ্চাটার কথা আসলে মনে ছিল না আর কি, এবার আর বাচ্চার কথা মনে মনে নেই? নাই, সত্যি কথা বলতে কি, যখন যে পরিস্থিতি হ্যাঁ। আসছে সামনে, আমার বাচ্চাটা যে কই এটা মনে নাই। আমাকে দেখাতে চাইছিল, তাও দেখাই নাই, মানে আমার তো সুযোগ হয়নি আর কি দেখার। 20-25 মিনিট পরে সবাই আসলো, আইসিইউ এর ডক্টর ম্যাডাম ছিল, ওই সময় আমি তাকে সেকেন্ড টাইম দেখলাম আর কি, তখন মানে 4টা বাজে আর কি। রেনুমা জান ম্যাডাম ওই সময় আমি দেখছিলাম আইসিইউতে আসলো, ওই যে করিডোরটাতে আর কি, এসে আমাকে যেটা বলার চেষ্টা করছে যেটা যে ও আর নাই এটাই। তো এটা শোনার পরে আমি শুধু ম্যাডামকে রিকোয়েস্ট করছিলাম, ম্যাডাম বাচ্চা তো চলে গেছে, কিন্তু ডোরাকে আমার সেভ করে দিন, ডোরাকে বাঁচান, ডোরাকে যেতে দিয়েন না। আমি শুধু এটাই বলছিলাম যে বাচ্চাটা চলে গেছে আমি মেনে নিছি, কিন্তু ডোরার জন্য চলে না যাই। ম্যাডাম প্লিজ আর একটু চেষ্টা করেন, ওকে আপনারা যেতে দিয়েন না। পরে ওনারা সবাই আবার ভিতরে গেছিল। ওই সময় ওরা ডিক্লারেশন দিয়ে দিছিল আর কি। পরে আমার আত্মীয় স্বজন যারা আসছিল সবাই একে একে দেখে যায়, আমাকে ডেকে নিয়ে গেল ভিতরে।
বললো স্যার ওদের সিস্টার আসলো যে আপনি না দেখা পর্যন্ত না বলা পর্যন্ত আমরা লাইফ সাপোর্ট খুলতে পারতেছি না, ওর ইন্টিউবেশন করা ছিল তো ফ্লুইড টুলুইড মনিটর সব লাগান ছিল। বলে আপনি দেখে যদি বলেন তাহলে আমরা ওটা খুলে দেব। তখন হয়তো 4:30 5টা এরকম হবে আর কি। আমি আর আমার শাশুড়ি যে বলল গেলাম, অনেক ডাকাডাকি করছি আর কি। ভাবছিলাম যে করিডোরে ও রেসপন্স করছিল তো ডাকছিলাম, করিডোরে আমার সাথে কথা বলছিল যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার মনে হয় বাঁচবো না নেই, এতটুকু বলছিল। আমি ভাবছিলাম ওরকম হয়তো আমাকে আবার রেসপন্স করবে, অনেক ডাকলাম। কিন্তু এটা অবিশ্বাস্য মনে হয়, এই জন্য মনে হয় ডাকছিলেন আপনি বারবার। আমার কাছে তখন পুরো ব্যাপারটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল, মনে হচ্ছিল যে আমি একটা কষ্টের স্বপ্ন দেখতেছি আর কি। এটা যে বাস্তবে হতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছিল না। আপনি তো নিজে একজন ডাক্তার, আপনার স্ত্রীও ডাক্তার ছিলেন। জি, আপনার প্রথমে একদিনের মধ্যে মানে আগের দিন যে পরের দিনের মধ্যে পুরো যে 10 দুনিয়াটাই বছরের যে অপেক্ষা একটা সন্তানের জন্য, তারপরে স্ত্রী, আপনার অবস্থা কি হতে পারে আমরা অনুমান করতে পারি, ধারণা করতে পারি, কিন্তু আপনি যে ব্যথার মধ্যে আছেন সেটার তো ঠিক একই রকম ব্যথা আর আসলে কেউ কি পাবে, কেউ কি বুঝতে পারবে? এই কষ্টটা আসলে আমার যেটা মনে হয়, আমরা দেখি অনেক কিছুই শুনি, অনেক কিছুই দেখি যে অমুক মারা গেছে বা অমুকের, আসলে যতটা কষ্ট পাওয়া যায় নিজের ক্ষেত্রে হলে যে ফিলটা হয় ওটা কারোর পক্ষে বোঝা সম্ভব না আর কি। আমরা যতই কষ্ট পাই দেখে বা শুনে, কিন্তু নিজের ক্ষেত্রে যখন ঘটনাটা ঘটে যায় সেটা যে কি কষ্ট সেটাও আসলে কাউকে বোঝানো যায় আপনাদের না। দুজনের তো অনেক পরিকল্পনা ছিল জীবন নিয়ে, তাই না? স্বপ্ন ছিল প্রত্যেকটা অনেক। দিনের। আমরা বাচ্চাটা দেরি করে নেওয়ার কারণ, আমাদের প্ল্যান ছিল যে আমরা ডিগ্রিটা কমপ্লিট করব দুইজনে, মোটামুটি সেটেল হব, সেটেল হওয়ার পরে আমরা একটা বাচ্চাটা নিব। আমাদের ডিগ্রি শেষ হয়ে গেছিল, মাস্টার্স ডিগ্রি শেষ হয়েছিল, ওরও শেষ হয়ে গেছিল, ও পরীক্ষাটা অ্যাটেন্ড করলে পাস হয়ে যেত আর কি। ওর শুরু থেকেই প্ল্যান ছিল আর কি ও বাচ্চাটা ইউএসএতে ডেলিভারি করাবে আর কি। ওনার ফ্যামিলি যেহেতু হ্যাঁ, পুরোটাই পুরাটাই সবাই আমেরিকা ইউএসএ থাকে। থাকে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই নাম টামও ঠিক করে ফেলছিলেন, তাই না? জি। নামটা আমরা রাখছিলাম তা 7 দিন আগে, তো 7 দিন আগেই, বাচ্চা যেদিন চলে গেল তা 7 দিন আগে আমরা দুইজনে মিলে নামটা ঠিক করছিলাম। ওর নামটা রাখছিলাম নুসাইবা ইসলাম আরিশা, মানে ইসলামটা আমার নজরুল ইসলামের সাথে ছিল, নুসাইবাটা ও ঠিক করছিল আর কি, আর আরিশাটা আমি ঠিক করছিলাম। একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি একজন ডাক্তার, আপনার স্ত্রী ডাক্তার ছিলেন, এইটা নিয়ে আপনি কেন কথা বলতে আসলেন আমাদের সাথে বলেন তো? আপনার কোনো পর্যবেক্ষণ আছে বিষয়টার মধ্যে? জি, এটা আসলে আমার কথা বলার একটাই উদ্দেশ্য, মানে আমি যে কষ্টটা পাচ্ছি আসলে এটা আমি তো কাউকে বলে বোঝাতে পারবো না। মানে এই কষ্টটা আর কারো জীবনে রিপিট আসুক বা কারোর আসুক এটা আমি চাই না আসলে। সত্যি কথা, এটা হচ্ছে অসহনীয় কষ্ট, এটা কোনো কিছু দিয়ে ফিল করা যায় না আসলে। মানে আজ আমি ডাক্তারের বিরুদ্ধে কথা বলতেছি, আমি নিজেও ডক্টর, আমার ওয়াইফও ডক্টর, বাধ্য হয়ে আমার স্বজাতির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আমি কিন্তু ডাক্তারকে ইন্ডিকেট করে কথা বলতেছি এখানে। মানে আমার হচ্ছে যে ডাক্তাররা যে এটা করছে, নেগলিজেন্সিটা করছে ওখানে ডেলিভারি রুমে আর কি। আপনি বলতে চাচ্ছেন যে আপনার স্ত্রীর মৃত্যু ডাক্তারের অবহেলার কারণে হয়েছে? এটা অবশ্যই আমি যদি নন মেডিকেল, কিভাবে আপনি বলতে পারেন? আপনি তো মেডিকেল পার্সন, আপনি তো আমরা যারা সাধারণ মানুষ আছি তারা তো এই ধরনের কমপ্লেন করি, আপনি একজন ডাক্তার হয়ে কিভাবে করছেন এটা? আমি ডাক্তার এই জন্যই বলতেছি, রুগী যখন অ্যাডমিট হয়, যখন তার 160 ডিগ্রি জ্বর ছিল, সাথে সিভিয়ারিং ছিল, সাথে বমি ছিল, সে একজন ইমোবিলাইজড পেশেন্ট,
যার হচ্ছে ডিপ ভেন থ্রোম্বোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি, 1 মাস ধরে সে বেডে। এইসব রোগীর ক্ষেত্রে ডিপ ভেন থ্রোম্বোসিস অনেক ক্ষেত্রে হয়ে যায় আর কি। সে ডায়াবেটিসের পেশেন্ট, হুম। সে ব্রঙ্কিয়াল অ্যাজমা, মাঝে মাঝে ওষুধ খেত, ইনহেলার নিত আর কি। হুম। তো এতগুলো প্রবলেম সেখানে তাকে কোনো মনিটরিং করিনি। আর তারা মনিটরিংটা আমি স্বচক্ষে দেখছি, ভিতরে কোনো মনিটর ছিল না। হুম। তার যে অ্যাসেসমেন্ট, সে অ্যাসেসমেন্টটা হয়েছে খুব দেরিতে, কারণ আমি 12:30টার সময় রুগী ইমার্জেন্সিটাই নেই, আর ওনার যে কনসালট্যান্ট 9:40 সকাল, তার মাঝে আসে নেই। তো এই সময়টা সে কিভাবে কি পাইছে এটা তো আমরা পুরাটাই অন্ধকারের মধ্যে আর কি। আর আমি যেটা স্বচক্ষে দেখছি, তার তো কোনো মনিটরিংই করা হয়নি, তার ইউরিন পাস হয়নি। এতগুলো ইসের মধ্যে তারা আমাদের কোনো আপডেট দিইনি যে রুগীটা আপনি ভালো আছে। বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় মেডিকেল সার্ভিস যারা প্রোভাইড করে স্কয়ার হসপিটাল, সেটার সেই প্রতিষ্ঠানে আপনি বলছেন যে অবহেলা হয়েছে বা নেগলিজেন্সির কথা বলছেন। আপনি কি সব বুঝে শুনে কথা বলছেন? এটা অবশ্যই আমি আমার রুগী বিশ্বাস করে স্কয়ারের উপরে ছেড়ে দিয়েছি, স্কয়ারের ডক্টরের উপর ছেড়ে দিয়েছি যে সর্বোচ্চ সেবাটা পাবে। এখানে আমাকে যে ওখানে 12:30 আর ভর্তি করাইছি এর্লিয়ার আছে 3:52-তে, আর এই যে 2টা, এই সময় পর্যন্ত আমাকে পুরাটা অন্ধকারে রাখছে। মানে আমার রুগীর যে কন্ডিশন কি, আমাকে কি যে দেখতে দেওয়া হয়নি, এটা তো একটা বড় নেগলিজেন্সি। আমার কি অধিকার নাই আমার রুগী সম্পর্কে খোঁজ নেওয়ার, আমার রুগীর পাশে যায় দাঁড়ানোর? আমার রুগী ছিল হচ্ছে ফিটাল ডেথ, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, মানে পেটের ভিতরে বাচ্চা মারা গেছে। এই ধরনের রুগী কতটা মানসিকভাবে ভেঙে পড়তে পারে, যাদের এটা অভিজ্ঞতা আছে তারা ভালো বলতে পারে। আর এই মুহূর্তে তার মানসিক সাপোর্টের জন্য আমার অবশ্যই তার পাশে থাকা দরকার ছিল। এবং আমি যখন তার সাথে দেখা করি, সে আমাকে বলছে, বারবার আমাকে দেখতে চাইছে, তারা ভিতরে ঢুকায়নি। আমি এই পাশটা চেষ্টা করছি, আমি না পেরে আমার শাশুড়িকে ঢুকানোর চেষ্টা করছি, তার বান্ধবী চেষ্টা করছে, কেউ তার সাথে দেখা করতে। এটা কি নেগলিজেন্সি না? আমি ট্রিটমেন্টের ব্যাপারটা বাদ দিলাম, এটা কি আমরা নেগলিজেন্সি তো না? সাধারণ মানুষ, তারপরে আপনি তো আমাদের মতো সাধারণ মানুষদের মতো কথা বলছেন। জি, আমরা তো বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিতে গিয়ে এই ধরনের কথাবার্তা জি, বলি জি। যে ডাক্তারের অবহেলা, ডাক্তার কেয়ার করছে জি, না। জি। আপনি ডাক্তার হয়ে আবার দেশ সেরা একটা প্রতিষ্ঠানে সার্ভিস নিতে গিয়ে দেখেন, দেশ সেরা প্রতিষ্ঠান এটা তো আসলে আমরা বাইরে থেকে দেখি আর কি। ভিতর থেকে আমরা যখন ক্লোজলি দেখব, এটা দেশ সেরা বলতে হলে তখন না, আমি বলতে চাচ্ছি যে যতগুলোকে স্ট্যান্ডার্ড ধরা জি, হয় জি, খরচের দিক থেকে, বিলাসিতার দিক জি, থেকে, জি। সামর্থ্যের দিক থেকে, সেই অ্যাঙ্গেল থেকে বলছিলাম। জি। এখন সেক্ষেত্রে ওই যে আমার যেটা অবজারভেশন স্কোয়ারে যেটা এরা যে আমার রুগীটা প্রথমত যে রুগীটা যে একটা মানে কন্ডিশনটা কি এরা অ্যাসেসমেন্ট করতে পারেনি, সত্যি কথা যেটা। আমার রুগীর যে স্ট্যাটাস, শারীরিক স্ট্যাটাস, সেটাই তারা মানে ডায়াগনোসিস করতে পারেনি। যদি তারা পারতো, তারা এটাকে আরও গুরুত্ব দিত, এইচডিউতে রাখতো। এবং আমার ধারণা যে তারা তো মনিটর ছিল না। এবং আমি যখন ভিতরে যাই, ওখানকার ডিউটি ডক্টর সম্ভবত ওখানে আমি স্পষ্ট মনে নাই, ওখানে হয়তো পড়াশোনা বা কি না একটা আলোচনা করতেছিল, মানে তাদের রুগীর প্রতি তো অত ছিল না আর কি, মানে কিছু একটা ওখানে নিয়ে বিজি ছিল, মানে কোনো রুগীর প্রতি তাদের কোনো দেখছিলাম না আর কি, তারা নিজেদের কাজে একটা ব্যস্ত ছিল। আপনি যখন আমার সাথে কথা বলছেন তার আগে আপনার যে অবজারভেশনগুলো, যে পর্যবেক্ষণ, কোন কোন ক্ষেত্রে আপনার পেশেন্টকে, আপনার ওয়াইফকে, যিনি নিজেও ডাক্তার ছিলেন, ইমার্জিং, বয়সও কম, কত বয়স ছিল আপনার ওয়াইফের? 34। তো তার ক্যারিয়ার স্টার্ট হতে যাচ্ছিল, তার পেটের মধ্যে 29 সপ্তাহের একটা সন্তান ছিল, যেটা নিয়ে স্বপ্ন ছিল। আপনি এখানে এসে অনেক শকিং মোমেন্ট পার হওয়ার পরে এসে কথা বলছেন, মাঝখানে আপনার যে পর্যবেক্ষণগুলো সেগুলো নিয়ে কি আপনি স্কয়ার হসপিটালকে প্রশ্ন করেছেন? জি, আমি ওটা 2 তারিখে তাকে আমি একটা মেল করি আমার কোয়ারিগুলো নিয়ে। আমার কোয়ারি যেগুলো ছিল মনের ভিতর, আমি যা দেখছি, নিজের চোখে যা দেখছি, বা আমি যেটা হচ্ছে ওই যে আমার চোখের সামনে যেটা ঘটছে আর কি, সেটা নিয়ে আমি মেনলি কোয়ারিটা ছিল। কিন্তু তার বিপরীতে তারা হচ্ছে আমাকে অনেক দিন পরে, এটা সম্ভবত প্রায় 20-25 দিন পরে আমাকে একটা রিপ্লাই দেয়। ওই কোশ্চেনের কাছাকাছি ছিল না, অ্যান্সার তো দূরে থাক, ওই কোশ্চেনের সাথে রিলেটেড কোনো অ্যান্সারই ছিল না, বরং তারা একটা অবজারভেশন দিয়েছিল আমার কাছে।
আচ্ছা অবজারভেশন দিছে যে মানে ওরা এটাই বোঝাতে চাইছে, সারাংশ এটাই যে রুগীটা টোটালি স্টেবল ছিল হুম। এবং সেটা স্টেবল থাকার কারণে তারা হচ্ছে মনিটরটা লাগায়নি আর কি। হুম। এবং তারা হচ্ছে ইউরিন আউটপুট যেটা ইনটেক আউটপুট চার্ট মেনটেন করেনি। হুম। আর যেটা তাদের ছিল যে রুগী টোটালি স্টেবল ছিল, হঠাৎ করে খারাপ হয়ে যায়। ওরা অ্যামনিওটিক ফ্লুইড অ্যাম্বুলিজম একটা মূলত হচ্ছে করছে। যে স্কোয়ারকে যখন আপনি মেইলটা করলেন তখন আমি মেইলের কপিটা আপনি আমাকে দিয়েছেন, সেটা দেখতে পাচ্ছি যে ম্যানেজিং ডিরেক্টর বরাবর আপনি হচ্ছে মেইলটা করেছেন। সেখানে আপনি কিছু মুহূর্তের কথা উল্লেখ করেছেন, এরকম 9টি মুহূর্তের কথা আপনি উল্লেখ করেছেন এবং আপনি 12টির মতো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল ওয়াজ মাই ওয়াইফ প্রপারলি ইভ্যালুয়েটেড অ্যান্ড ট্রিটেড। 2 নম্বর ছিল ওয়াজ মাই ওয়াইফস কন্ডিশন প্রপারলি মনিটর্ড, ওয়াজ দেয়ার অ্যানি মনিটর ইন হার বেড। এই যে 12টা প্রশ্ন করলেন আপনি, তারপরে ওনারা কি অ্যান্সার করলো? ওনারা এই রিলেটেড কোনো অ্যান্সারই করেনি, ওনারা জাস্ট একটা অবজারভেশন দিয়েছে যে অবজারভেশনটা এরকম যে রুগীটা টোটালি স্টেবল ছিল, এই জন্য আমরা মনিটর লাগাইনি বা ইনটেক আউটপুট চার্ট মেনটেন করিনি। মানে রুগীটা মানে ওনাদের ভাষ্য হচ্ছে রুগীটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, এটাই ওনাদের কথা হচ্ছে, আমাদের আর কিছু করার ছিল না। তো আপনি এটাতে হ্যাপি? নো, এটা আমি হ্যাপি না, কারণ আমার রুগী তো আগে থেকেই খারাপ। আমি 104 জন নিয়ে সিভিয়ারিং সহ জ্বর, ভমিটিং, ইমোবিলাইজ, আইইউডি, এতগুলো প্রবলেম তার, ডায়াবেটিস, হাঁপানি, এতগুলো প্রবলেম তার, সে তো হচ্ছে হাই রিস্ক পেশেন্ট এবং তার রিস্ক ফ্যাক্টর আছে জেনেও তারা হচ্ছে কোনো এটাকে গুরুত্ব দেয়নি, ওরা মনিটর লাগায়নি। কমপ্লেইন করেছিলেন? জি। আর তারা কি কমপ্লেইনের জবাব দিল নাকি না, অবজারভেশন দিল? কোনো জবাবই দেয়নি, আমার যতগুলো কোয়ারি ছিল একটার জবাবও দেয়নি তারা। তারা একটা মানে এটার অবজারভেশন কোনো ব্যাখ্যা তৈরি করে না? না, ব্যাখ্যা তৈরি করেনি এবং তারা সম্পূর্ণভাবে মিথ্যা বলছে আর কি, যতগুলো মিথ্যা। হ্যাঁ, তারা এটা বলছে যে তারা আমাদের সাথে কাউন্সিলিং করেছে, রোগীর কন্ডিশন নিয়ে কাউন্সিলিং করছে, রোগীর ফ্যামিলির প্রত্যেকের সাথে কথা বলছে এবং প্রত্যেকে রোগীকে দেখতে দিছে আর কি। তো আপনার কথাতে তো পুরো ঘটনায় তো আমরা এই জায়গাগুলো বেশি প্রেজেন্স পাইনি। আপনি বলছেন যে আপনি যে রেসপন্স করলেন পরবর্তীতে, আবার সম্ভবত এটাতে বাংলায় ট্রান্সলেট করা অথবা আপনি বাংলায় লিখেছেন যে বরাবর ব্যবস্থাপনা পরিচালক স্কয়ার হাসপাতাল লিমিটেড ঢাকা বাংলাদেশ জনাব, আপনাদের প্রেরিত পর্যবেক্ষণমূলক জবাবপত্র অবজারভেশন রিপোর্ট গভীরভাবে পর্যালোচনা করে লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত জবাবে একাধিক অসঙ্গতি, ক্লিনিক্যাল ঘাটতি, গুরুত্বপূর্ণ তথ্যের অপূর্ণতা এবং সর্বোপরি এখানে মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। এইভাবে আপনি আবার আমি আমার ব্যাখ্যাটা দিয়ে দিছি ওখানে কি কি ওরা করছে। আমি মানে কি অ্যান্সারে কোন জায়গায় আপনি অসন্তুষ্ট হলেন বা আপনি বুঝতেই পারলেন যে হচ্ছে যে আপনি যেটা ধারণা করেছিলেন সেটাই ঠিক ছিল? আমি ওখানে প্রত্যেকটা পয়েন্ট করছি, তারা যদি সিসি ক্যামেরা দেখে এবং আমাকে যদি তাদের সাথে কথা বলাই দেয় তাহলে তারা পুরো ডিটেলসটা জানতে পারবে যে কাহিনীটা কি হয়েছিল। তারা যদি দেখতে পারে যে সিসি ক্যামেরাই দেখা যাবে আমাদের সাথে তাদের কাউন্সিলিং হয়েছিল কিনা, এটা তো সিসি ক্যামেরায় আছে, তাদের হাতেই আছে। এখন তো আমার কথাও বিশ্বাস করার দরকার নেই তাদের, তারা নিজেরা এটা ভেরিফাই করুক, ক্রস চেক করুক আর কি, বা প্রয়োজনে আমাকে তাদের মুখোমুখি বসাক। মানে আমাদের কি বসতে চান তাদের সাথে? অবশ্যই বসতে চাই। আমি তো আপনি কি তাদের রেসপন্স গুলোকে লজিক্যাল মনে করছেন না একটাও? না, তারা কোনো রেসপন্সই করতেছে না লজিক্যালি, কারণ আমি তো চাচ্ছিলাম যে আমার ওয়াইফ যেহেতু স্কয়ারের উপরে আস্থা করছিল, বিশ্বাস করছিল, এটা সত্যি কথা বলতে কি আমি স্কয়ারে যাওয়ার পিছনে আমার ওয়াইফের চাওয়াটাই বড় ছিল আর কি, আমার চাওয়াই ওখানে যাওয়া হয়নি। তো আমার ধারণা ছিল আমার ওয়াইফ যেহেতু স্কয়ারের উপর একটা আস্থা রাখছে, স্কয়ারই সমাধান করবে, স্কয়ারই আমাদের সাথে আস্থাটা ধরে রাখবে। ক্ষেত্রে আমরা তো জানি যে ডাক্তারের উপর আস্থা রাখা বা প্রতিষ্ঠানের উপর আস্থা রাখা অনেকটা সাপোর্টিং হয় জিনিসটা। কারণ আমরা প্রতিষ্ঠানের উপর বিশ্বাস করছিলাম, যখন এরকম একটা ঘটনা ঘটে গেল যে প্রতিষ্ঠানটা হয়তো চিকিৎসক যে আমরা যেটা অভিযোগটা করছি আমরা বিশ্বাস করতে বলিনি তাদেরকে, আমরা বলছি আপনারা ক্রস চেক করেন, আমাদের সাথে কথা বলান, সিসি ক্যামেরা দেখান, যারা ওখানে ছিল তাদেরকে ক্রস চেক করেন, করে যেটা সত্য সেটা প্রকাশ করেন, এটা আমাদের চাওয়া ছিল। আপনি ডাক্তার হয়ে এই ধরনের কথা বলছেন এবং তাহলে সাধারণ মানুষ, মানে আপনি কি সাধারণ মানুষ হিসেবে চিন্তা করে দেখেছেন যে এই ধরনের পরিস্থিতির মধ্যে অন্য সাধারণ মানুষরা যায় কি না? এটা তো অবশ্যই যায়। আমার এখানে আসার উদ্দেশ্য তো একটাই আর কি, আমি ডক্টর হয়ে ডক্টরের বিরুদ্ধে আঙুল তুলতেছি, স্বজাতির বিরুদ্ধে কথা বলতেছি, এটা কম কষ্টের না। কিন্তু আমি এটার মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি যে ডক্টর ভুল করতেই পারে আর কি,
ডক্টর ভুল করলে সেটার জন্য তার যে অথরিটি আছে সে তাকে পানিশড করবে আর কি। এবং এই আমাদের দেশে এটার কোনো সুযোগ নাই আর কি, এবং এটার কোনো অভিযোগ দেওয়ারও কেউ নাই আর কি। এবং পানিশ তো দূরে থাক, এখানে আমাদের দেশের ট্রিটমেন্ট ব্যবস্থা এমন হয়েছে যে ডক্টরের কোনো ভুলই করতে পারে না, মানে ভুল করে না আর কি। সারা বিশ্বে ডক্টররা ভুল করে, আমাদের দেশে ডক্টররা ভুল করে না কখনো, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। আমার এটা উদ্দেশ্য ছিল, আমার কোশ্চেনে প্রপার অ্যান্সার যদি দিতে পারতো তারা, তাহলে অবশ্যই তাদের সিসি ক্যামেরা দেখা লাগতো, আমার সাথে কথা বলা লাগতো, ডক্টরের সাথে কথা বলা লাগতো। 12:30টার সময় অ্যান্টিবায়োটিক চালু করা হয়, যখন মেডিসিনের ডক্টর এসে দেখে যায় তখন ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক চালু করা হয়। অথচ আমার রুগী ভর্তি হয়েছিল রাত 12টার সময়, আর দুপুর 12:30টায় ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক চালু করে, 11 ঘন্টা পর অ্যান্টিবায়োটিকটা পাইছে। অথচ তার ভিতরে একটা সেপটিক ফোকাস আছে, এই যে 12 ঘন্টা এই সময়টা নষ্ট হলো, অ্যান্টিবায়োটিক দিতে দেরি করলো, এর দায়টা কে নেবে? কিন্তু ওরা তো আমাদের কথা শোনেও না বা দেখাও করতে দিন না, আমাদের সাথে কোনো কথাই বলে না। এটা কি আপনার সাথে আপনাকে পেশেন্টের কাছে রাখা, এটা কি ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে পড়ে? এটা তো অবশ্যই তার মানসিক সাপোর্টের জন্য, এটা বাইরের দেশেও এটা করে, অ্যালাউ করে। রুগীর স্বার্থে অপারেশন থিয়েটার পর্যন্ত তার হাজব্যান্ডকে অ্যালাউ করে। আর এটা তো অপারেশন থিয়েটার ছিল না, এটা একটা রুম জাস্ট। আপনি মোটা দাগে আসলে কি এই কথাটা সামনে নিয়ে আসলেন? আপনার কমিউনিটিরও অনেকে হয়তো এটাকে পজিটিভলি নেবে না, সেই রিস্কের কথা তো আপনি জানেনই, তারপরে তো আপনি একটা বার্তা দিতে চান, একটা মেসেজ দিতে চান। আমার বার্তাটা হচ্ছে এরকম যে আমার ওয়াইফ বা বাচ্চা যাওয়ার পরে আমি যে কষ্টটা পাইছি এবং আমি যেটা সচক্ষে যেটা অবজার্ভ করছি আর কি, তো এই এই কষ্টটা যাতে আর কেউ না পায় আর কি, এই কষ্টটা যাতে আর কেউ ফিল না করুক। এবং আমার ডক্টররা যাতে এটা তো আমার ওয়াইফ ছিল, ডক্টরদের কাছে শুধু সে পেশেন্ট ছিল, এর বাইরে আর কিছুই না। সে তাকে পেশেন্টের মতো ট্রিটমেন্ট করছে। সে যদি আজ মনে করতো যে তার ফ্যামিলির কোনো বাচ্চা বা মনে করতো, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা এরকম হতো না। সে যদি ভিতর থেকে ফিল করতো যে এটা যদি আমার ওয়াইফ চলে গেছে, ডক্টর যদি চিন্তা করতো তার ওয়াইফ চলে যাবে, এই নেগলিজেন্সের জন্য তার ওয়াইফ চলে যেতে পারে, কিন্তু তার ট্রিটমেন্টটা এরকম হতো না। কিন্তু ট্রিটমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যেত যখন সে আপন করে নিতে পারবে একটা রুগীকে, নিজের মনে করে ট্রিটমেন্টটা দিতে পারবে, তখন সে ট্রিটমেন্ট কিন্তু এরকম থাকে না আর কি, ট্রিটমেন্ট প্রোটোকলই চেঞ্জ হয়ে যায়। এইভাবে রুগীটাকে ফেলে রাখতে পারতো না। আপনি তো নিজেকে একজন ভিকটিমই মনে করছেন এখন। জি অবশ্যই। আপনি কি ডাক্তারদের উদ্দেশ্যেও কিছু বলতে চান, আপনার কলিগদের উদ্দেশ্যে, সহকর্মীদের উদ্দেশ্যে, কমিউনিটির উদ্দেশ্যে? জি অবশ্যই, মানে আমার এটা বলা যে আমাদের কাছে যে রুগীগুলো আসে আর কি, সেটা যদি আমাদের নিজস্ব ভাই, নিজস্ব বোন বা নিজের ভাইয়ের বউ এই হিসাবে যদি ট্রিটমেন্টটা দিই, তাহলে কিন্তু পুরা মানে পুরা ট্রিটমেন্ট প্রোটোকলই চেঞ্জ হয়ে যাবে আর কি। আমরা তো জাস্ট মানে কি বলবো, একটা রুগী হিসাবেই ট্রিটমেন্ট দেওয়া হয়। রুগী আসলে একটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম আর কি, কিন্তু এর পরেও যে একটা মানে মন থেকে যে একটা রুগীকে নিয়ে যে ভাবনা থাকে যে না এই করলে সে হয়তো মানে আরেকটু সাপোর্ট পাবে। যেমন আমার রুগীর ক্ষেত্রে বলি, তারা যদি তাদের মাথায় আসতো তার হাজব্যান্ডকে তার সাথে রাখা উচিত বা দেখা করানো উচিত বা একটু কথা বলাই দেওয়া উচিত, সে যে কতটা মানসিক সাপোর্ট পাইতো সেটা অবিশ্বাস্য আর কি। তার মানে আপনি বলতে চাচ্ছেন তাদের যে, মাথায় এটা আসেনি আর কি। বলতে চাচ্ছেন যে আপনার রোগী, আপনার স্ত্রী, আপনার যে অনাগত সন্তান, তাকে হয়তো বাঁচানো সম্ভব ছিল না, কিন্তু আপনার স্ত্রীকে হয়তো। না, আমি আমার বাচ্চার জন্য তো তাদেরকে কখনোই করিনি, এটা আমার ফেট হিসাবেই ধরছি আর কি, যে আমি বাচ্চার জন্য তাদেরকে কখনো দায়ী করিনি। কিন্তু আমার ওয়াইফ তো এটা তো এখন তো এটা শোনাই যায় না যে বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে বাচ্চার মা মারা গেছে, এটা আমি শুনিও না আর কি, এটা আমার কানে আসেও না ইদানিংকালে। আমাদের দেশের ট্রিটমেন্ট ব্যবস্থা এত উন্নত হয়েছে, আর সেখানকে স্কোয়ারের মতো একটা হসপিটালে এরকম ঘটনা ঘটে যাবে এটা অবিশ্বাস্য আর কি। আমরা তাদেরকে বিশ্বাস করছিলাম, আমরা তো টাকা পয়সার দিকেও চিন্তা করিনি, আমরা একটা ভালো সার্ভিস পাবো, ভালো সেবা পাবো, এটাই। হয়তো আমার ওয়াইফ যদি বেঁচে থাকতো, আমরা ওই যে যতগুলো হয়েছে নেগলিজেন্সি বলতেছি, হয়তো আমরা এটা ওভারকাম করে যেতাম। আজ একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই জন্য আমরা এটাকে এত গুরুত্ব দিচ্ছি, কিন্তু এই নেগলিজেন্সিটাই যে কারোর জীবনে দুর্ঘটনা হয়ে আসতে পারে, এটা তো আমাদের চিন্তা করা উচিত আর কি। মানে আপনার জীবনের তো একটা ভয়াবহ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনার জীবনটা এখন কেমন হয়ে গেল?
আমার জীবন তো আসলে সত্যি কথা বলতে এখন তো আর জীবন নাই আর কি। এখন তো আমি মানে আমার লাইফটাই তো শেষ। এখানেই তো শেষ হয়ে গেছে আর কি। মানে আমি তো আর ভবিষ্যৎ আ মানে আমি যে এখন জীবন আছে একটা, এটা আমার কোনো ফিল নাই আর কি। মনে হচ্ছে যে আমার লাইফটা এখানেই শেষ। কারণ আমার যত প্ল্যান, যত আ পরিকল্পনা ছিল আর কি ভবিষ্যৎ নিয়ে, মানে সবকিছু এখানে শেষ। আরেকটা জীবন পরিকল্পনা ছাড়া জীবন তো আর জীবন থাকে না আর কি। আমার শাশুড়ি আমার সাথে আসছে। উনিও আসলে উনার মেয়ে সম্পর্কে আসলে একটু সবার সাথে একটু কথা বলতে চায়। আমাদের যে ফ্যামিলিটা এখন ডোরা কেন্দ্রিক যেটা ফ্যামিলি, তাদের যে অসহনীয় অবস্থা, যে কষ্টকর দিন কাটাচ্ছে আর কি, তার মুখে একটু কথা শুনলে হয়তো সারা দেশবাসী জানতে পারবে যে মানে একটা বাচ্চা হারানোর যে কষ্ট আর কি, সেই কষ্টে কিভাবে মানে তার প্রত্যেকটা দিন যাচ্ছে একটা 1000 বছরের সমান তার। আমার মেয়েটা খুব তারা দুজনে খুব সুখী ছিল। 1.5 লাখ 2 লাখ টাকা যাক, আমার ক্ষমতা আছে আমি দেবো, কিন্তু আমার মেয়ের জীবনটা তো মূল্যবান। বাচ্চাটা হবে, কত সুখে একটা স্বপ্ন দেখছিল দুজনা। সেই স্বপ্নটা সম্পূর্ণ অবহেলা করে একমাত্র রেহানুমাকে আমি দোষ দেবো, কারণ ভিতরে কাদের কাছে দিয়ে গেছে সেগুলো তো আমরা জানতেও পারছি না। এমনকি আমার মনে হয় যদি তার স্বামীরা যেতে দিত। আমার হাজবেন্ড কালকে বলতেছে যে আমি ট্রেনে গলা দেবো, আমি আর নিতে পারতেছি না। জীবনে কোনোদিন এইসব খারাপ কথা সে মুখে আনতো না। পেটে বাচ্চা একটা মেয়ে শুয়ে রয়েছে, চিন্তা করেন। সেখানে কি করছে, পাশেই ডেলিভারি হচ্ছে, একটা করে সিজার হচ্ছে, আর ওর মরা বাচ্চাটা ওরে দেখিয়েছে। পাশ দিয়ে যখন সিজার করা একটা একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, ক্যাঁ ক্যাঁ করে আওয়াজ শুনছি, একটা একটা বাচ্চা, তাহলে তার মনে কতটা তার হয়েছে। তখন যদি তার স্বামীটারে মাথার কাছে থাকতে দিত, সে হয়তো, আমার মেয়েটা হয়তো মানসিক শক্তি পেত। তারা মানসিকভাবে শারীরিকভাবে দুটোই শেষ করে দিয়েছে তারে। এমনি বাচ্চাটা নিয়ে তারা স্বপ্ন দেখতেছিল, আমি আমেরিকার থেকে আসবো, 1 বাক্স জিনিস আনবো, কিচ্ছু এনো না মা, আগে হয়ে যাক। একটা নাম ঠিক করেছে, তাও আমারে জানায়নি। আমি একটা চেন নিয়ে এসেছি দুবাই থেকে, তাও হাসতেছে, বলে না যে আমার মেয়ের পরিয়ে দিয়ে রেখে দাও। মানে এত স্বপ্ন দেখেছে বাচ্চাটা নিয়ে তারা দুজন। আর সেই মেয়েটার, আমার শোনার মতন একটা মেয়েটা মানে জীবন দুনিয়া থেকেই পার করে দিল। দেখে আসেন তার বাড়িতে গিয়ে ঘর ভর্তি তার জিনিস। আমি ফ্ল্যাটে ঢুকলে আমার মনে হচ্ছে এক্ষুনি আমি মারা যাব। এই যে আমাদের মৃত্যুর দিকে আরো 4টে মানুষটা ঠেলে দিল, রেহানুমার মতন কসাই। আমার লাইফটা তো শেষ এখানে। আমার বাচ্চা গেল, আমার ওয়াইফ গেল। কিন্তু আমি স্কয়ারের কাছে আমি এখনও আশা করতেছি, স্কয়ার একটা স্বচ্ছ বা নিরপেক্ষ তদন্ত করে যারা আছে দায়ী এর পিছনে আর কি। আমার ওয়াইফ, বাচ্চাটার জন্য বলতেছি না, আমার ওয়াইফ মারা যাওয়ার পিছনে যারা দায়ী, যাদের নেগলিজেন্সিতে এই সমস্যাটা হয়েছে, একটু একটু করে সে খারাপ হয়েছে, যা তারা খেয়াল করেনি, তাদের সামনেই কিন্তু হয়েছে, এটা ঘন্টার পর ঘন্টা ধরে হয়েছে। অবশ্যই তাদেরকে শাস্তি দিতে হবে স্কয়ারে, এবং আমি আশা করছি তারা সেটা করবে, এবং তাদের মাধ্যমেই হতেই হবে। কারণ তারা দুইজন চলে গেছে, আমি তো আছি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমার ওয়াইফ স্কয়ারের উপর বিশ্বাস করছিল, এবং আমি আশা করি আমার ওয়াইফের যে বিশ্বাসটা, তারা এর মূল্যায়ন করবে আর কি। আমি কিন্তু তাদের কোনো বিল বা অন্য কোনো খরচের ব্যাপারে কিছুই বলি নাই। কারণ তারা যখন বিলটা দিল, আমার কাছে শুধু এটাই মনে হয়েছে, আমি 1.5 লাখ টাকা বিল দিচ্ছি, আর তারা আমাকে উপহার দিচ্ছে 2টা লাশ। আমার ওয়াইফ এবং বাচ্চা, জীবনের যারা সবচেয়ে আপনজন, তারা তো আমার কথা রাখিনি। তারা আমার বিলটা নিয়ে আমাকে 2টা লাশ উপহার দিল। আমরা ডাক্তার নজরুল ইসলামের কথা শুনছিলাম, ওনার জীবনের যে ভয়াবহ দুর্বিষহ ঘটনা আমরা জানলাম। এই ঘটনা কিন্তু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমের বিভিন্ন অংশে আপনারা দেখেছেন, কিন্তু এত বিস্তারিত আমরা আসলে জানতে পারিনি। কিন্তু সমাজে সবচেয়ে সেবামূলক যে কর্মকাণ্ড যেসব পেশার মানুষজন করে, তাদের মধ্যে ডাক্তার অন্যতম। আমাদের ডাক্তার ছাড়া আমরা চলতেই পারি না। আবার এর বিপরীতে বাংলাদেশের এই যে স্বাস্থ্যসেবা নিয়ে অনেক প্রশ্ন, এখানে স্বয়ং একজন ডাক্তার কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, সেটা তিনি যখন বলেন, তখন বাস্তবতার কিছুটা হলেও আঁচ পাওয়া যায়। ডাক্তার নজরুল ইসলাম আশা করছেন যে স্কয়ারের মতো স্বনামধন্য একটি প্রতিষ্ঠান তার সঠিক
তার যে মনের মধ্যে তার স্ত্রীকে হারিয়ে, তার আগে তার সন্তানকে হারিয়ে, সন্তানকে হারানোর জন্য, অনাগত সন্তানকে হারানোর জন্য তিনি স্কয়ার হাসপাতাল বা তার সাথে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে কাউকে দায়ী করছেন না। উনি এটাকে ভাগ্য নিয়তি হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু তার স্ত্রীর মৃত্যু, তার অভিযোগের আঙ্গুল হচ্ছে যে অবহেলা, নেগলিজেন্সি। আমরা বিশ্বাস করি স্কয়ারের মতো প্রতিষ্ঠান ডাক্তার নজরুল ইসলামের সাথে কথা বলে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করবেন, এবং শুধু একজন ডাক্তার হিসেবে তিনি ভয়েস রেইজ করছেন, তার কণ্ঠ তুলে ধরছেন জন্য এরকম হবে সেটা না। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষেরই এই অধিকারটা আছে। তার যদি কোনো প্রশ্ন থাকে স্বাস্থ্যসেবা নিয়ে, যে কোনো সার্ভিস নিতে গিয়েই যদি প্রশ্ন থাকে, তাহলে যেন সেটার উত্তর পায়। কারণ একটা সেবা মানুষ আসলে এখন টাকার বিনিময়ে নেয়, আস্থা বিশ্বাসের জায়গাটা থেকেই নেয়। ডাক্তার নজরুল ইসলামের স্ত্রী যিনি মারা গেছেন, ডাক্তার চাঁদ সুলতানার ডোরা, ডাক্তার নজরুল ইসলাম বলছেন যে তার আস্থার জায়গা ছিল স্কয়ার হসপিটাল। এই আস্থার জায়গাটা তারা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।